আজ আমি আলোচনা করব মারুতের বই থেকে চ্যাপ্টার 4 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং অ্যান্ড অর্গানাইজেশন অফ দি IBM PC চ্যাপ্টার 4 আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু IBM PC অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? এটা মূলত মাইক্রোপ্রসেসর বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মূলত যে কোনো মাইক্রোপ্রসেসরের বা যে কোনো কম্পিউটারে প্রোগ্রামিং করা হয়। কম্পিউটারের ভাষা মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ, যে ভাষা কম্পিউটার বুঝে। কম্পিউটার মূলত ইলেকট্রিক পালস ছাড়া অন্য কিছু বুঝে না, অর্থাৎ প্রত্যেকটা যন্ত্র বা কম্পিউটারের বোধগম্য ভাষাটাই হলো ইলেকট্রিক পালস, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় 0 এবং 1 দিয়ে। এই 0 এবং 1 এই বাইনারি বিট দিয়ে যে ভাষাটা তৈরি হয় সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রথম দিকের কম্পিউটারগুলোতে এই মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিং করা হতো, এবং এই মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোন একটা ডিভাইসের প্রত্যেকটা পোর্টের অ্যাড্রেস, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের অ্যাড্রেস এবং কোড এগুলো মেমোরাইজ করার প্রয়োজন হতো। যেমন কোন একটা পোর্ট থেকে কোন একটা ডাটা কোন একটা পোর্টে যাবে, তাহলে সেই পোর্টের যে অ্যাড্রেস, কোন একটা ইনস্ট্রাকশনের একটা কোড থাকে, অর্থাৎ বাইনারি ভ্যালুগুলোকে মেমোরাইজ করা, মনে রাখা, এগুলোকে ব্যবহার করা খুবই ডিফিকাল্ট। সিস্টেম যত কমপ্লেক্স হতে থাকলো, এইভাবে বাইনারি ভ্যালু ব্যবহার করে, বাইনারি ডিজিট ব্যবহার করে মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা অনেক ডিফিকাল্ট হয়ে গেল। এর ফলশ্রুতিতে পরবর্তীতে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর সূচনা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এটা মূলত একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিংয়ে আমরা যে কাজটা করি সেটা হলো, এই যে বিভিন্ন বাইনারি ডিজিটগুলো ছিল, ভ্যালুগুলো ছিল, বিভিন্ন ইনস্ট্রাকশনের, বিভিন্ন পোর্টের বাইনারি ভ্যালুগুলো ছিল, এগুলোকে আমাদের বোধগম্য কোনো একটা মানে কি বলে এটাকে নিমোনিক্সে, অর্থাৎ কোনো একটা সংকেতে, যেটা আমাদের ভাষায় বোধগম্য কোনো একটা ইংলিশ ওয়ার্ড বা অ্যালফাবেটের মাধ্যমে আমরা এইগুলোকে সিম্বলিক্যালি আমরা এগুলো রিপ্রেজেন্ট করছি। এর ফলে যে বিষয়টা হলো যে প্রোগ্রামিংটা আমাদের জন্য বোধগম্য হয়ে গেল এবং সহজবোধ্য হয়ে গেল। ঠিক আছে। পরবর্তীতে আরো এই কম্পিউটার টেকনোলজির আপগ্রেডেশনের ফলে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সূচনা হলো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের আর এই সমস্ত লো লেভেলের মতো কোনো একটা ডিভাইস সম্পর্কে জানা, এর গঠন সম্পর্কে জানার প্রয়োজনীয়তা থাকলো না। যে কোনো প্রোগ্রামার ফ্রিলি ডিভাইস সম্পর্কে না জেনেও প্রোগ্রামিং করতে পারবে, শুরু করলো। এর ফলে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা বড় বড় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো তৈরি হওয়া শুরু করলো। তারপরও যদিও বর্তমানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে বড় বড় অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়, তারপরও এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ব্যবহার এখন পর্যন্ত বিদ্যমান। এর পিছনে একটা বড় কারণ হলো, সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা যেটা আমরা ব্যবহার করি, এগুলো সাধারণত অনেক কমপ্লেক্স এবং এগুলো সাধারণত স্লো হয়, যে কারণে এগুলো স্টোর করে রাখার জন্য অনেক মেমোরির প্রয়োজন পড়ে। এগুলো সাধারণত এক্সিকিউট করার সময় এগুলো স্লোলি এক্সিকিউট হয়, যে কারণে স্পেশাল কিছু কেসে, বিশেষ করে যেখানে লটস অফ হার্ডওয়্যার কন্ট্রোল রয়েছে, যেমন রোবটস এবং ফ্যাক্টরি কন্ট্রোল সিস্টেম, এই ধরনের ক্ষেত্রে যেখানে হিউজ পরিমাণে হার্ডওয়্যারের কন্ট্রোলিংয়ের প্রয়োজন হয়, সেখানে আমাদের যেহেতু ফাস্টার অ্যাকশনের প্রয়োজন হয়, যে কারণে আমরা এই সমস্ত ক্ষেত্রে এখন পর্যন্ত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ব্যবহার করে থাকি। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কুইকলি রান করে এবং এগুলো স্টোর করার জন্য খুব একটা বেশি স্পেসের প্রয়োজন হয় না, যে কারণে আমরা এখনো এগুলো ব্যবহার করি। তবে কমপ্লেক্স ডাটা প্রসেসিং প্রোগ্রাম যেগুলো আছে, যেগুলো সাধারণত যেমন আমাদের ম্যাসিভ ডাটা নিয়ে কাজ করে, যেমন ধরো কোনো ইন্স্যুরেন্স কোম্পানির রেকর্ড
অথবা এই ধরনের অ্যাপ্লিকেশন টাইপ যে সফটওয়্যারগুলো আছে যেগুলোতে হিউজ পরিমাণের ডাটা নিয়ে কাজ করতে হয় সেগুলোতে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তবে বর্তমান সময়ে আমাদের একটা প্রোগ্রামারের জন্য আসলে এটি খুবই টিপিক্যাল যে সে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, কারণ বর্তমান সময়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভিতরেও অনেক হাই লেভেলের ফিচার আপগ্রেড করা হয়েছে এবং অনেক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ফিচার ইনক্লুড করা আছে। যাই হোক, আমরা আমাদের এই অধ্যায়ে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে শিখব এবং বেসিক কিছু বিষয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই অধ্যায়ে আমরা শিখব। আমাদের জার্নি তাহলে শুরু করি। এই কোর্সটা করার আগে আমি ধরে নেব যে তোমরা কম্পিউটার প্রোগ্রামিং এর বেসিকগুলো জানো। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও কিছু সিনট্যাক্স রয়েছে, অর্থাৎ এর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং বেশ কিছু স্টেটমেন্ট নিয়ে গঠিত। এই স্টেটমেন্টগুলো হতে পারে কোনো ইনস্ট্রাকশনের অথবা হতে পারে অ্যাসেম্বলার ডিরেক্টিভে। এই স্টেটমেন্টগুলো সাধারণত এক লাইনে হয়ে থাকে। যেমন ধরো এখানে একটা স্টেটমেন্টের আমি নমুনা দেখতে পাচ্ছি, যে আমি একটু পেন নেই, হ্যাঁ, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা স্টেটমেন্ট নেওয়ার আগে স্টেটমেন্টের এই কয়টা উপাদান থাকে, 4টে উপাদান মিলে একটা স্টেটমেন্ট তৈরি হয়। ঠিক আছে, একটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এখানে একটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে স্টেটমেন্ট এর উদাহরণ দেওয়া আছে। স্টেটমেন্টে একটা নেম থাকবে, এটা অপশনাল। যেমন ধরো এখানে একটা নেম দেওয়া আছে স্টার্ট, নেমের পর একটা কোলন চিহ্ন দেওয়া থাকে। ঠিক আছে, এটা অপশনাল, এটা প্রোগ্রামিং এর সব জায়গায় ব্যবহার করা হয় না, প্রোগ্রামের বিশেষ বিশেষ জায়গায় চিহ্নিত করার জন্য এই নেমটা ব্যবহার করা হয়, এটা অপশনাল। এরপরে থাকে একটা অপারেশন। এই অপারেশন হলো কোন একটা ইনস্ট্রাকশন, যদি সেই স্টেটমেন্টটা একটা ইনস্ট্রাকশনের হয়ে থাকে। যেমন ধরো আমি কি করাতে চাচ্ছি, আমি কি যোগ বিয়োগ নাকি কোনো কিছু কপি করতে চাচ্ছি, অর্থাৎ যে কাজটা আমি প্রোগ্রামকে দিয়ে করাতে চাই তার একটা কোড, অর্থাৎ মেশিন কোড না, তো তার একটা আমাদের কোনো একটা আমাদের ভাষায় ইংরেজি ভাষার কোনো বোধগম্য একটা কোড, যেটাকে সাধারণত অপারেশনাল কোড বলা হয়। কিছুক্ষণ পরে আমরা দেখবো অপ কোড। সেই অপ কোডগুলো এখানে থাকে। যেমন ইনস্ট্রাকশনে এখানে মুভ একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই মুভ ইনস্ট্রাকশন সে যে কাজটা করে সেটা মূলত হলো একটা থেকে আরেকটাকে কপি করা। আমরা এটা দেখবো কিছুক্ষণ পরে। তো এটা হলো আমাদের ইনস্ট্রাকশন মুভ। এরপরে থাকবে একটা অপারেন্ট। অপারেন্ট হলো এই ইনস্ট্রাকশনগুলো জন্য যা যা ইনপুট, অর্থাৎ যে যে ইনপুটের উপর ভিত্তি করে ইনস্ট্রাকশনটা কাজ করবে সেটাই হলো তার অপারেন্ট। যেমন এখানে CX একটা রেজিস্টার এবং একটা 5 একটা ডিজিট, এই দুইটা অপারেন্ট নিয়ে সে কাজ করতেছে। এরপরে আছে কমেন্ট। কমেন্ট মূলত এটা অপশনাল, এটা মূলত প্রোগ্রামের অংশ না। এটা মূলত এই প্রোগ্রামটা কি কাজ করতেছে তা প্রোগ্রামারের সুবিধার জন্য একটা সেমিকোলন ব্যবহার করে এখানে তার কমেন্ট লিখে রাখা হয়। যেমন এখানে লেখা আছে কোলন ইনিশিয়ালাইজ কাউন্টার। এই প্রোগ্রামটা কাউন্টারকে ইনিশিয়ালাইজ করতেছে, এই কারণে এটা প্রোগ্রামের বোঝার সুবিধার্থে, প্রোগ্রামারের সুবিধার্থে এই কমেন্টগুলো লেখা হয়। এটা হলো একটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট যে কোনো অ্যাসেম্বলার ডিরেক্টিভের জন্য হতে পারে। অ্যাসেম্বলার ডিরেক্টিভ মূলত কোন একটা প্রসিডিউর। ঠিক আছে, আমরা একটু দেখি। একটা বিষয় বলি, এই স্টেটমেন্টগুলো সরাসরি আমাদের যখন আমরা এটাকে কি বলে ইন্টারপ্রেট করব, এই স্টেটমেন্টগুলো সরাসরি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ বাইনারি ডিজিটে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এই অ্যাসেম্বলার ডিরেক্টিভ এটা সরাসরি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় না, কিন্তু এটা মূলত প্রোগ্রামকে একটা মেসেজ দেয় যে প্রোগ্রামকে এখন কি কাজ করতে হবে, অর্থাৎ প্রোগ্রামের নিজের জন্য একটা মেসেজ হলো এই অ্যাসেম্বলার ডিরেক্টিভগুলো। আমরা একটু দেখি অ্যাসেম্বলার ডিরেক্টিভ। যেমন এখানে আমাদের একটা কি বলে নেম দেওয়া আছে। হ্যাঁ, এই যে একটা মেইন নামক একটা নেম দেওয়া আছে, আর এখানে এটা হলো একটা নেম, মেইন হলো নেম,
অর্থাৎ এই আর এই পিআরওসি প্রক এটা মূলত একটা অপারেন্ট ফিল্ড, যেটা মূলত এই প্রসিডিউর শুরু করার একটা সংকেত দিচ্ছে। আমরা এটা সামনে দেখব, ঠিক আছে। এখন সেকেন্ড টপিকে আসি। এই যে নেম ফিল্ড, যে নামগুলো আমরা ব্যবহার করতেছি এখানে, ঠিক আছে, এই নামগুলো ব্যবহার করার কিছু প্রসেস আছে। আমরা যেমন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে পড়ছি ভেরিয়েবলের নাম নির্ধারণ করার অথবা কোনো একটা ফাংশনের নাম নেওয়ার কিছু নিয়ম কারণ আছে। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম কারণ আছে, যেগুলো ফলো করে আমাদের এই নামগুলো রাখতে হয়, নামগুলো ব্যবহার করতে হয়। এর কিছু নিয়ম কারণ আছে, আমরা এটা একটু দেখি, ঠিক আছে। যে কোনো নেমের ক্ষেত্রে এই নেমটা ইনস্ট্রাকশন লেভেলে হতে পারে, প্রসিডিউরের নেম হতে পারে, ভেরিয়েবলের নেম হতে পারে। অর্থাৎ এই নামটা হতে পারে ইনস্ট্রাকশন লেভেল, প্রসিডিউর নেম এবং ভেরিয়েবল নেম। এই তিন ধরনের ক্ষেত্রেই এই নাম হতে পারে। এই নামটা অবশ্য 1 থেকে 31 ক্যারেক্টারের মধ্যে হতে পারে, ঠিক আছে। ক্যান বি ফ্রম 1 to 31 ক্যারেক্টার লং, 1 থেকে 31 ক্যারেক্টার, তারপরে ক্যারেক্টার থাকলে আমাদের সেটার নামের অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। এবং এগুলো সাধারণত তৈরি হবে বিভিন্ন লেটার দিয়ে, ডিজিট দিয়ে এবং স্পেশাল ক্যারেক্টার, বিশেষ করে এই তিনটে স্পেশাল ক্যারেক্টার, কোশ্চেন মার্ক, এখানে অ্যাড্রেস সাইন, ডলার সাইন এবং পার্সেন্ট সাইন, এই 4টে ক্যারেক্টার দিয়ে আমাদের নাম। ভেরিয়েবল যেরকম আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভেরিয়েবলের ক্ষেত্রে যেরকম 1 থেকে 31 পর্যন্ত আমাদের ক্যারেক্টার থাকতো, এবং এরপরে আমাদের ক্ষেত্রে এই স্পেশাল কিছু ক্যারেক্টার আমরা এর সাথে ব্যবহার করতাম, সেই সাথে ডিজিট ব্যবহার করতাম, এখানেও ঠিক সেম প্রসেস, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হলো কোনো গ্যাপ থাকতে পারবে না একটা নামের মাঝখানে, কোনো ধরনের গ্যাপ, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক সাইন, ব্ল্যাঙ্ক আর নট অ্যালাউড, কোনো ধরনের গ্যাপ থাকতে পারবে না। যেমন ধরো কাউন্টারের মাঝে যদি একটা গ্যাপ দিতাম, এন এর মাঝে যদি একটা গ্যাপ দিতাম, স্পেস দিতাম, তাহলে এটা নট অ্যালাউড, এটা নামের ক্ষেত্রে অ্যালাউড না। যদি কখনো আমরা পিরিয়ড ব্যবহার করি, ঠিক আছে, অর্থাৎ ফুল স্টপ, পিরিয়ড ব্যবহার করি, এই পিরিয়ডটাকে অবশ্যই প্রথমে ব্যবহার করতে হবে, অর্থাৎ নামের প্রথমে ব্যবহার করতে হবে। নামের মাঝখানে বা শেষে পিরিয়ড ব্যবহার গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এছাড়াও আমরা দেখব যে কোনো সংখ্যা দ্বারা কোনো নাম শুরু হতে পারবে না, অর্থাৎ যেমন 1 2 3 4 কোনো ডিজিট দ্বারা কোনো ধরনের এই নেম ফিল্ড শুরু হতে পারবে না। এছাড়াও আরেকটা বিষয় বলে রাখা দরকার যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এটা আসলে কেস সেন্সিটিভ না, ও আপার কেস এবং লোয়ার কেসের মধ্যে কোনো ধরনের পার্থক্য সে বুঝে না। তাই এখানে আপার কেস বা লোয়ার কেস, সি প্রোগ্রামিং যেমন একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ছিল, এখানে আপার কেস এবং লোয়ার কেস আলাদা আলাদা মিনিং হতো, কিন্তু এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা কোনো ধরনের পার্থক্য না। সুতরাং অ্যাসেম্বলার ডাজন্ট ডিফারেন্সিয়েট বিটুইন আপার এন্ড লোয়ার কেস ইন নেম। নামের ক্ষেত্রে আপার কেস এবং লোয়ার কেসের মধ্যে সে কোনো ডিফারেন্সিয়েট করে না। এখানে কিছু লিগ্যাল নামের এক্সাম্পল আছে, আমরা দেখি যে কাউন্টার, ওয়ান, আমরা দেখতেছি এখানে অ্যাড্রেস অফ ক্যারেক্টার, সাম, আন্ডারস্কোর, যেমন আন্ডারস্কোর এখানে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আছে, আন্ডারস্কোর আছে, যে আন্ডারস্কোর অফ লেটার, ঠিক আছে। এখানে আবার অ্যাড্রেস ডলার সাইন দিয়ে আমাদের একটা আছে, এই যে কোশ্চেন মার্ক দিয়ে আছে। এই যে আমাদের পিরিয়ড ব্যবহার করছি, কিন্তু এটা সর্বপ্রথম টেস্ট ডট টেস্ট, ঠিক আছে, পিরিয়ডটাকে নামের সর্বপ্রথম ব্যবহার করতে হবে। এগুলো সবগুলো হলো লিগ্যাল নেম, অর্থাৎ ভ্যালিড সবগুলো। এখন আমরা ইললিগাল কিছু নেম দেখি, ঠিক আছে, ইললিগাল কিছু নেম যেগুলো আসলে নট ভ্যালিড, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এই নামগুলো নট ভ্যালিড, 2 ওয়ার্ডস, এই মাঝখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে, এই গ্যাপ অ্যালাউড না। এখানে দেখা যায় যে 2 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ডিজিট দিয়ে শুরু হয়েছে, সুতরাং শুরুতে কোনো ডিজিট থাকতে পারবে না, এটাও ইললিগাল। এক্ষেত্রেও আমরা দেখতেছি যে এখানে ডট চিহ্নটা আছে হলো মাঝখানে, অর্থাৎ যেহেতু ডট মাঝখানে থাকতে পারবে না, নামের শুরুতে থাকবে, সুতরাং এটা হলো ইললিগাল। এখানে এমন একটা ক্যারেক্টার আছে যেটা আমাদের বলতে পারি এন ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমাদের অথরাইজড কোনো ক্যারেক্টার না, স্পেশাল ক্যারেক্টারের যে লিস্ট আছে তার মধ্যে এই নামটা নাই, এটা ইললিগাল ক্যারেক্টার, যে কারণে এই নামগুলো হলো ইললিগাল। ঠিক আছে, পরীক্ষায় যদি আসে যে কোন নামটা লিগাল এবং কোন নামটা ইললিগাল, ঠিক আছে, এইভাবে ডিফারেন্সিয়েট করে 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 বের করতে হবে। আচ্ছা, এরপরের টপিকসে আমরা আসি,
সেটা হলো অপারেন্ট ফিল্ড। অপারেন্ট ফিল্ড আসে, ঠিক আছে। আমরা দেখছি স্টেটমেন্টের ক্ষেত্রে নামের পরে আসে অপারেশন ফিল্ড, তারপর হলো অপারেন্ট ফিল্ড, এখন আছে অপারেশন ফিল্ড, ঠিক আছে। অপারেশন ফিল্ড এটা মূলত হলো কোনো একটা ইনস্ট্রাকশন, যেটা সাধারণত কোনো একটা অপারেশন কোডের মাধ্যমে, সিম্বলিক অপারেশন কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা থাকে। যেমন ধরো মুভ, অ্যাড, সাব। মুভ এটা সাধারণত কপি করে রাখার জন্য বা ইনিশিয়ালাইজ করার জন্য, অ্যাড যোগ করার জন্য, সাব বিয়োগ করার জন্য এই ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো একটা সিম্বলিক অপারেশন কোড, যেটাকে বলা হয় অপকোড। অপকোড নামে এগুলো পরিচিত, ঠিক আছে। অ্যাসেম্বলার যে কাজটা করে সেটা হলো এই সিম্বলিক অপকোডগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলে। তুমি যখন প্রোগ্রামকে রান করবা, বিশেষ করে অ্যাসেম্বলারের মাধ্যমে যখন এগুলোকে কনভার্ট করবা, এক্সিকিউট করবা, তখন এই অপকোডগুলো এই বাইনারি ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। অপকোড সিম্বলস অফেন ডিসক্রাইব দ্য অপারেশন ফাংশনস, ফর এক্সাম্পল যেমন মুভ হলো। এছাড়াও অ্যাসেম্বলার ডিরেক্টিভের কিছু ধরনের অপকোড থাকে, যেগুলোকে বলা হয় সিউডো অপারেশন কোড বা সিউডো অপকোড। এগুলো সাধারণত অ্যাসেম্বলার ডিরেক্টিভে থাকে। অ্যাসেম্বলার ডিরেক্টিভ কোনটা? ওই প্রসিডিউরের নাম, যেটা বলছে, যেটা আসলে কোনো একটা ইনস্ট্রাকশন না, কিন্তু কোনো একটা প্রসিডিউর, অর্থাৎ কি কাজ করবে এটা প্রোগ্রামকে বলে দেয়। যে অংশটা আমরা স্টেটমেন্টের ক্ষেত্রে লিখছি, স্টেটমেন্টের আরেকটা অংশ হলো আমাদের এই অ্যাসেম্বলার ডিরেক্টিভ, অর্থাৎ কোনো একটা প্রসিডিউরটা সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় না, কিন্তু এটা যে কাজটা করে সেটা হলো যে এটা সাধারণত কোনো একটা অ্যাসেম্বলারকে কোনো একটা কিছু করার জন্য বলে দেয়, কোনো একটা কিছু শুরু করা। যেমন ধরো এটা হতে পারে কোনো একটা ভেরিয়েবল ডিক্লারেশন করা, অথবা কোনো একটা মেমোরি স্পেস অ্যালোকেট করা কোনো একটা ভেরিয়েবলের জন্য, অথবা কোনো একটা প্রসিডিউর ক্রিয়েট করা, ঠিক আছে। এই সমস্ত কাজগুলোর জন্য কোনো একটা ইনস্ট্রাকশন কোনো একটা প্রোগ্রামকে দেয়, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাসেম্বলার ডিরেক্টিভ। অ্যাসেম্বলার ডিরেক্টিভগুলোর জন্য যে ধরনের সিম্বলিক কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় সিউডো অপ কোড, সিউডো অপ, ঠিক আছে, যে সিউডো অপারেশন কোড বা সিউডো অপ। ওকে, এরপরে আমরা দেখব অপারেন্ট ফিল্ড। কোন একটা অপারেশন এর সাথে, যে অপারেশনের জন্য ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, তার সাথে যে ধরনের কি বলে এটাকে, ইনস্ট্রাকশনের সাথে যে ডাটাগুলো ব্যবহার করা হয় বা যে ইনফরমেশনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অপারেন্ট ফিল্ড। যেমন এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে অপারেন্ট ফিল্ডের। এনওপি, নব। নব মানে হলো নো অপারেন্ট, অর্থাৎ ডাজ নাথিং। এবং এখানে একটা আছে হলো এএক্স, এটা একটা অপারেন্ট, ঠিক আছে। এটা কার সাথে আছে? আইএনসি, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইনক্রিমেন্টের জন্য এই ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় আইএনসি, ঠিক আছে। এর অপারেন্ট হলো এএক্স, এর একটাই অপারেন্ট। এর অর্থ হলো এএক্স এর সাথে এক যোগ করো, ঠিক আছে। এই ইনক্রিমেন্ট এএক্স, অর্থাৎ এএক্স যে রেজিস্টার, এই রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে এর মধ্যে এক যোগ করো, এর অর্থ হলো এটা। যেমন এখানে একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হলো অ্যাড, ঠিক আছে। এটা হলো আমাদের অপারেশন, হলো অ্যাড অপারেশন করতে হবে। এর অপারেন্ট, অর্থাৎ এর দুইটা অপারেন্ট আছে, একটা হলো ওয়ার্ড 1, একটা হলো 2। এর মানে হলো এই দুইটাকে যোগ করো, অর্থাৎ ওয়ার্ড 1 হলো একটা মেমোরি লোকেশন, অর্থাৎ কোন একটা কম্পিউটারের মেমোরিতে কোন একটা লোকেশনের মধ্যে কোন একটা ভ্যালু রাখা আছে। ধরো এই ওয়ার্ড 1 এর মধ্যে 5 রাখা আছে, 5 রাখা আছে, এখানে আছে 2, ঠিক আছে। এই অপারেন্ট ফিল্ড দিয়ে বোঝাইতেছে এট ওয়ার্ড 1, 2, এটাতে বোঝাচ্ছে এই 5 এর সাথে, অর্থাৎ ওয়ার্ড 1 এর মধ্যে যে ভ্যালুটা রাখা আছে তার সাথে 2 যোগ করো। 5 এর সাথে 2 যোগ করলে কি হয়? 7। এই 7টা এই ওয়ার্ড 1 এর মধ্যে এখন স্টোর হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের এই অপারেন্টের কাজ, ঠিক আছে। প্রত্যেকটা অপারেন্ট দুই ধরনের হতে পারে, একটা হলো ডেস্টিনেশন অপারেন্ট আর একটা হলো সোর্স অপারেন্ট। ডেস্টিনেশন অপারেন্ট এবং সোর্স অপারেন্ট সাধারণত কোন একটা যার দুইটা অপারেন্ট আছে,
যেমন ধরো এই ইনস্ট্রাকশন অ্যাড ইনস্ট্রাকশনের এর দুইটা অপারেন্ড আছে, একটা হলো ওয়ার্ড 1 একটা 2। প্রথম অপারেন্ড যেটা আছে ওয়ার্ড 1 এটাকে বলা হয় ডেস্টিনেশন অপারেন্ড, এবং সেকেন্ড অপারেন্ড যেটা আছে 2 এটা একটা নিউমেরিক ভ্যালু, ঠিক আছে, এটা একটা ডেসিমেল ভ্যালু 2, ঠিক আছে। এখানে এটা কোনো মেমোরি অ্যাড্রেস না, এটা জাস্ট একটা ভ্যালু, এটা হলো সোর্স অপারেন্ড, ঠিক আছে। ডেস্টিনেশন অপারেন্ড ওভাররাইট হয়, অর্থাৎ সোর্স অপারেন্ডের সাথে এই ডেস্টিনেশন অপারেন্ডের ভ্যালু যোগ হয়ে যোগফলটা এই ডেস্টিনেশন অপারেন্ডে সেভ হয়ে থাকবে। এর ফলে এই ডেস্টিনেশন অপারেন্ডের যে প্রিভিয়াস ভ্যালুটা ছিল অর্থাৎ 5, যেমন যদি 5 রাখা থাকতো তাহলে এই 5টা ওভাররাইট হয়ে এখানে 7 হয়ে যাবে, অর্থাৎ এখানে যোগফলটা এই ডেস্টিনেশন অপারেন্ডের মধ্যে ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। ডেস্টিনেশনটা চেঞ্জ হয়ে যায় কিন্তু সোর্স অপারেন্ড চেঞ্জ হয় না, ঠিক আছে। আচ্ছা, এগুলো অবশ্যই ইনস্ট্রাকশনের উপর ভ্যারি করে, সব ক্ষেত্রে যে তা ঘটে তা না, ইনস্ট্রাকশন উপর ভ্যারি করে বোঝা যায় যে কোনোটা চেঞ্জ হয় কোনোটা চেঞ্জ হয় না, ঠিক আছে। আমরা এটা ফার্দার আলোচনা করি, এটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো প্রথমটা হলো আমাদের ডেস্টিনেশন অপারেন্ড, পরেরটা হলো আমাদের সোর্স অপারেন্ড। আচ্ছা, এরপরের ক্ষেত্রে আমাদের প্রোগ্রামে দেখব কমান্ড ফিল্ড। কমান্ড ফিল্ডটা কি? ওই যে আগে বলছি কমান্ড জিনিসটা হলো এটা প্রোগ্রামের অংশ না, এটা প্রোগ্রামার তার সুবিধার জন্য তার বড় কোনো একটা প্রোগ্রামের মাঝে ওই প্রোগ্রামটা কি কাজ করতেছে এটা বোঝার জন্য সে একটা নোট রাখে। এই নোটটাকে আমাদের সেমিকোলন দিয়ে রাখতে হয়। সেমিকোলন পাওয়ার পর সেমিকোলনের পরে যে অংশগুলো থাকে কোন একটা প্রোগ্রাম ওই অংশগুলোকে তার নিজের বলে মনে করে না, সে ওটাকে কনভার্ট করে না। পরবর্তীতে যখন আমরা এটাকে কি বলবো, এটাকে যখন আমরা ইন্টারপ্রেট করব তখন সে এটাকে আমাদের কি বলে মেশিন কোডে কনভার্ট করবে না, এটা প্রোগ্রামের বাইরের অংশ, আমাদের প্রোগ্রামারের বোঝার সুবিধার্থে নোট, এটাকে বলা হয় কমান্ড ফিল্ড, ঠিক আছে। ওকে, কমান্ড ফিল্ড এরপরও আমরা দেখব প্রোগ্রাম ডাটা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর আমাদের যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কম্পিউটার চিনে মূলত বাইনারি ডাটা, ঠিক আছে। প্রসেসর শুধুমাত্র বাইনারি ডাটার উপরেই অপারেট করে, বাইনারি ছাড়া অন্য কোনো ডাটার উপরে অপারেট করে না। কিন্তু একজন প্রোগ্রামার চাইলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মধ্যে যে কোনো ধরনের নিউমেরিক ভ্যালু সে ব্যবহার করতে পারে, সে ইচ্ছা করলে ডেসিমেল ব্যবহার করতে পারে, বাইনারি ব্যবহার করতে পারে, হেক্সাডেসিমেল ব্যবহার করতে পারে, অন্যান্য কোনো যদি ল্যাঙ্গুয়েজ নাম্বার সিস্টেম থাকে সেটা সে ব্যবহার করতে পারে, ঠিক আছে। তবে এই সমস্ত ভ্যালুগুলো ব্যবহার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমাদের এগুলোকে মেনশন করে দিতে হয়। যেমন ধরি, যদি কোনো একটা প্রোগ্রামের মধ্যে কোনো একটা প্রোগ্রামার বাইনারি ডিজিট ব্যবহার করে কোনো একটা সংখ্যা বোঝাতে, 5, 10, 15, 20 এগুলোকে বোঝাতে যদি বাইনারি ডিজিট ব্যবহার করে তাহলে অবশ্যই সেই ডিজিটের শেষে বড় হাতের বি বা ছোট হাতের বি অক্ষরটা লিখে দিতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় 1010b, এর মানে এটা বোঝাচ্ছে সেটা বাইনারি। অনুরূপভাবে কোন একটা প্রোগ্রামার যদি তার প্রোগ্রামের ভিতরে ডেসিমেল নাম্বার ব্যবহার করে, ডেসিমেলের শেষে তার পিছনে ডি বড় হাতের ডি বা ছোট হাতের ডি লিখে দিতে হবে। তবে না লিখলেও সমস্যা নাই, কম্পিউটার তখন বুঝে নেই সেটা ডেসিমেল হলো, এটা বাই ডিফল্ট সে বুঝে নেই। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে অবশ্যই বড় হাতের এইচ বা ছোট হাতের এইচ ব্যবহার করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা হেক্সাডেসিমেল নাম্বার অবশ্যই 0 দিয়ে শুরু হতে হবে। কোন নাম্বারের শুরুতে যদি 0 না থাকে হেক্সাডেসিমেল নাম্বারের শুরুতে, তাহলে সেটা হেক্সাডেসিমেল নাম্বার হিসেবে ট্রিট হয় না। এই হেক্সাডেসিমেল নাম্বার মাস্ট বিগান উইথ এ ডেসিমেল ডিজিট, ঠিক আছে। একটা ডেসিমেল ডিজিট দিয়ে এন্ড উইথ লেটার এটল, অবশ্যই একটা ডেসিমেল ডিজিট দিয়ে শুরু হবে হেক্সাডেসিমেল নাম্বার। সবসময় তো 0 সেরকম না, কোন একটা ডেসিমেল ডিজিট দিয়ে শুরু হতে হবে। এবিসিডি দিয়ে কোনো একটা হেক্সাডেসিমেল নাম্বার শুরু হতে পারবে না, ঠিক আছে। 0 ছাড়া অন্য কিছু তো শুরু হইলে চলবে, কিন্তু ডেসিমেল ডিজিট মাস্ট, এটা আমাদের লাগবেই, ঠিক আছে। এবিসিডি দিয়ে কোনো একটা হেক্সাডেসিমেল ভ্যালু শুরু হতে পারবে না। যেমন এখানে 0 তে হতে হবে এরকম কোনো বিষয় না, আমরা দেখবো সামনে। এখানে যদি 1 থাকতো তাহলে এটাও ভ্যালিড, ঠিক আছে। কিন্তু যদি এ বি সি দিয়ে শুরু হয়, যেমন এখানে এ বি সি এস, এটা ইনভ্যালিড, ঠিক আছে, কারণ এখানে এ দিয়ে শুরু হয়েছে।
হেক্সাডেসিমাল নাম্বার এ দিয়ে শুরু হতে পারে। এই ধরনের কেসের ক্ষেত্রে এখানে একটা জিরো লাগাই দিতে হবে, জিরো লাগাই দিলে এটা ভ্যালিড হবে। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখবো। আমরা এই যে এখানে কিছু ভ্যালিড এক্সাম্পল আছে, ভ্যালিড ইনভ্যালিডের এক্সাম্পল, কোন নাম্বার সিস্টেমটা আমাদের জন্য ভ্যালিড, কোনটা ইনভ্যালিড। যেমন এটা এই নাম্বার 10111011, যদিও দেখতে এটা বাইনারির মতো, কিন্তু এটা ডেসিমেল, কারণ এখানে বি নাই। বি যদি না মেনশন করা থাকে, র্যান্ডমলি যদি মানে বি যদি না মেনশন থাকে, বাই ডিফল্ট সে ডেসিমেল ধরে নেবে। বি মেনশন করা না থাকলে বাই ডিফল্ট সে ডেসিমেল ভ্যালু ধরে নেবে, 111010 যাই থাকে, ঠিক আছে, সে ডেসিমেল ধরে নেবে। যেমন এটা একটা বাইনারি, কারণ এখানে বি মেনশন করা আছে। ঠিক আছে, এক্ষেত্রে এটা কি, এটা হলো আমাদের 64223, এটা 64223, এটা একটা ডেসিমেল, যদিও এখানে ডি উল্লেখ করা নাই, কিন্তু বাই ডিফল্ট সে ডেসিমেল ধরে নিচ্ছে। এই যে এখানে আমাদের ডেসিমেল উল্লেখ আছে, সুতরাং এটা বাই ডিফল্ট ডেসিমেল। এইটা ইনলিগ্যাল, কারণ এখানে কমা আছে। পুরো নাম্বারিং সিস্টেমে আমাদের কোনো ডাটাতে আমাদের কমা থাকতে পারবে না, বিশেষ করে কোনো নাম্বারে আমাদের এখানে কমা থাকতে পারবে না, এটা ইললিগ্যাল। ঠিক আছে, যেমন এখানে এটা 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 হেক্সাডেসিমাল নাম্বার, কারণ শেষে এইজ আছে এবং প্রথমে কোনো একটা ডেসিমেল ভ্যালুতে শুরু হয়েছে, 1 দিয়ে শুরু হয়েছে, এটা এটা ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো 1B40, যদিও দেখে মনে হইতেছে এটা হেক্সাডেসিমাল নাম্বার, কিন্তু শেষে কিন্তু এইজ নাই। এই এইজ না থাকার কারণে এটা হলো ইললিগ্যাল। ঠিক আছে, কারণ এখানে এইজ মেনশন করা নাই। এই অংশটাতে আমরা দেখি, এই অংশটাতে আমরা এফ 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 এইচ, এখানে শেষে এইচ মেনশন করা আছে, কিন্তু এটা এফ দিয়ে শুরু হয়েছে, কোনো ডেসিমেল ভ্যালুতে শুরু হয় নাই, 1 0 2 3 এই ধরনের কোনো কিছুতে শুরু হয় নাই, যে কারণে এটা ইললিগ্যাল। এটাকে লিগ্যাল করতে গেলে এখানে একটা জিরো লাগাই দিতে হবে। আমরা যদি এখানে একটা জিরো লাগাই তাহলে এটা লিগ্যাল হয়ে যাবে। আচ্ছা, এটা এটা ঠিক আছে, এটা শুরু হয়েছে জিরো দিয়ে এবং শেষ হয়েছে এইচ দিয়ে, তাহলে এটা হেক্সাডেসিমাল নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে কোন একটা কোডের মধ্যে কি প্যাটার্নে আমাদের এই নাম্বারগুলো ইউজ করতে হবে, এটা আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, কোন একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ভিতরে আমাদের এই সিস্টেমে এই নাম্বারগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা পরীক্ষায় যদি আসে কোন নাম্বারটা লিগ্যাল কোনটা ইললিগ্যাল, আশা করি তোমরা এখন পারবা। ঠিক আছে, এরপরে ক্যারেক্টার। আচ্ছা, ক্যারেক্টারের ক্ষেত্রে বলি যে ক্যারেক্টারগুলো মূলত ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে মেনশন করা থাকে। যেমন কোনো একটা অ্যালফাবেট যদি হয়, কোনো কিছু যদি আস্কি ভ্যালু হয়, আস্কি ভ্যালু তো বুঝো, আস্কি ভ্যালু জিনিসটা কি? আস্কি ভ্যালু হলো একটা কম্পিউটারের কিবোর্ডের মধ্যে যতগুলো বাটন আছে, সবগুলো বাটনের একটা নির্দিষ্ট ফিক্সড বাইনারি কোড আছে। ঠিক আছে, ওই বাইনারি কোডগুলোর যে ভ্যালু, সেটাই হলো তার আস্কি ভ্যালু। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে এ, ঠিক আছে, এ যেমন বড় হাতের এ, এটার জন্য যেমন ধরো বড় হাতের এর ক্ষেত্রে এর আস্কি ভ্যালু হলো 41 হেক্সাডেসিমাল নাম্বার, অর্থাৎ 41 এইচ, এটা হলো তার আস্কি ভ্যালু। এর আস্কি ভ্যালুর চার্ট তোমরা এই বইয়ের শেষে অ্যাপেন্ডিক্সে পাবা। এই কম্পিউটারের প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা বাইনারি ভ্যালু আছে, ঠিক আছে, প্রত্যেকটা বাটন। এবং কি যে সমস্ত বাটনগুলো যেমন ট্যাব, ব্যাকস্পেস, তারপরে কন্ট্রোল শিফট থেকে শুরু করে যতগুলো সিস্টেম আছে, নিউ লাইন থেকে শুরু করে, ঠিক আছে, যা যা আছে, এসকেপ বাটন থেকে শুরু করে, মানে যেগুলো আসলে টাইপ করলে শো করে না, ওই ধরনের বাটনের ক্ষেত্রেও তার আস্কি ভ্যালু আছে। এগুলো আস্কি ভ্যালু একটা চার্ট তোমরা পাবা। এই আস্কি ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করার জন্য সাধারণত আমরা ডাবল কোটেশন ব্যবহার করি ক্যারেক্টারের ক্ষেত্রে। আর যদি কোনো একটা ওয়ার্ড থাকে, কোনো একটা বাক্য থাকে, যেমন হ্যালো, এখানে একটা বাক্য, ঠিক আছে, অথবা যে কোনো একটা বাক্য যদি বলো, যেমন ধরো কি, যেমন তোমার যে কোনো একটা নাম দিলা, বাংলাদেশ নাম, তাহলে এই নামগুলো সাধারণত সিঙ্গেল কোটেশনের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা, এই ডাবল কোটেশন তোমরা এটাকে যেমন ধরো এখানে ডাবল কোটেশন এও দিতে পারবা, অথবা এইভাবে না উল্লেখ করে সরাসরি এর আস্কি ভ্যালু দিতে পারো। কোনো একটা প্রোগ্রামে সরাসরি আস্কি ভ্যালু, যেমন এর সরাসরি আস্কি ভ্যালু হলো 41 হেক্সাডেসিমাল, এইভাবেও তোমরা প্রোগ্রামে ক্যারেক্টারগুলোকে উল্লেখ করতে পারো। আমরা সামনে দেখবো কিভাবে আমরা এই ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, তারপরে আমরা
সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা ভেরিয়েবল ডিক্লারেশন দেখছি না, ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা কি করছি, বিভিন্ন ডাটা টাইপ ব্যবহার করছি, ইন্টিজার, ফ্লোটিং, ডাবল, ঠিক আছে, ক্যারেক্টার, এগুলো বিভিন্ন ধরনের ডাটা টাইপ ইউজ করছি। ইন্টিজারের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বাইট সে রাখছে, ডাবলের জন্য 4 বাইট রাখছে, তাই না, ফ্লোটিং এর জন্য একটা নির্দিষ্ট বাইট রাখছে। এই প্রত্যেকটার জন্য কি কি একটা নির্দিষ্ট পরিমাণ বাইট সে বরাদ্দ রাখছে। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ক্ষেত্রেও এই ধরনের কাজ করার জন্য কিছু সিউডো মানে অপারেশনাল কোড আছে, অর্থাৎ সিউডো অপ আছে, যেগুলো সাধারণত এই কত বাইটকে বরাদ্দ রাখবে কোনো একটা নামের জন্য, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের জন্য, অর্থাৎ অথবা কোনো একটা কনস্ট্যান্টের জন্য কত বাইট বরাদ্দ রাখবে, এইটাকে ডিফাইন করার জন্য কিছু কিছু কোড আছে। যেমন ধরো এই কোডগুলোর মধ্যে একটা হলো ডিবি, এটা অর্থ হলো ডিফাইন বাইট। বাইট মানে কি, বাইট মানে 8 বিট, তাই না, ডিফাইন বাইট। ডিবি মানে উল্লেখ করা থাকা মানে সে 8 বিট বরাদ্দ রাখবে। তারপরে ডিডাব্লিউ অর্থাৎ ডিফাইন ওয়ার্ড, ওয়ার্ড মানে কত, 16 বিট, অর্থাৎ সে ডিডাব্লিউ রাখলে 16 বিট বরাদ্দ করবে। তারপরে কি ডিডি, এটা হলো কি ডিফাইন ডাবল ওয়ার্ড, এটা ডাবল ওয়ার্ড মানে কি 2 কনসিকিউটিভ ওয়ার্ড, অর্থাৎ 16 16 32 বিট, সে 32 বিট বরাদ্দ করবে। ডিফাইন কোয়াড ওয়ার্ড, এর অর্থ হলো 4 16, ঠিক আছে, 64 বিট সে এখানে বরাদ্দ করবে। ডিফাইন 10 বাইট, এখানে 10 বাইট বরাদ্দ করবে, ঠিক আছে। 10 কনসিকিউটিভ বাইট, 10 কনসিকিউটিভ বাইট মানে কত, প্রতি বাইট হলো 8টা করে, 8টা বিট, 8টা 8 10 80 বিট, অর্থাৎ সেখানে 80 বিট বরাদ্দ রাখবে এই ডিটি লেখার ফলে, ঠিক আছে। এগুলো কিভাবে কাজ করে আমরা কিছুক্ষণ পরে দেখবো, যে ভেরিয়েবলে আসে, এই ভেরিয়েবলে আসলে আমরা এগুলো আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ভেরিয়েবলও সেম জিনিস করে যেভাবে হাই লেভেল প্রোগ্রামিং এ আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে করছি, ঠিক আছে। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই সিউডো অপস ব্যবহার করে, যেমন ধরো ডিফাইন বাইট, ডিফাইন ওয়ার্ড, এগুলো ব্যবহার করে 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 এই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। এই ভেরিয়েবল ডিক্লারেশনে আমরা কিছু দেখি, এই যেটা হলো আমাদের বাইট ভেরিয়েবল। এই বাইট ভেরিয়েবল গুলোকে আমরা এটা ডিক্লেয়ার করা দেখি। প্রথমে থাকবে হলো আমাদের ভেরিয়েবল নেম, তারপরে আমাদের কতটুকু পরিমাণ মেমোরি বরাদ্দ রাখবে। ডিফাইন বাইট মানে হলো 8 বিট বরাদ্দ রাখবে। এরপর হলো ইনিশিয়াল ভ্যালু, ভেরিয়েবলে আমরা কি রাখতে চাই সেটা। এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন এখানে আলফা নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, যেখানে ডিফাইন বাইট অর্থাৎ 8 বিট সে বরাদ্দ করছে, এবং এর এই 8 বিটের মধ্যে 4 সংখ্যাটা অর্থাৎ 4 কে সে স্টোর করছে, এই 4টাকে সে স্টোর করছে। এখন আমরা প্রোগ্রামের শুরুতে এই ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ নাও করতে পারি, ইনিশিয়াল কোনো একটা ভ্যালু আমি নাও দিতে পারি, এক্ষেত্রে কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক মানে হলো যে এখানে ইনিশিয়ালাইজ করা হয় নাই, এটা আপাতত ফাঁকা রাখা আছে, ঠিক আছে। আমরা পরবর্তীতে এই জায়গা বরাদ্দ আছে, যেমন এখানে বিওয়াইটি নামক একটা ভেরিয়েবলের জন্য জায়গা বরাদ্দ করা আছে 8 বিট, ঠিক আছে। ডিফাইন বাইট মানে হলো 1 বাইট মানে 8 বিট, এর জন্য একটা কোশ্চেন মার্ক মানে এটা এখনো ইনিশিয়াল ভ্যালু ডিফাইন করা হয়নি, ঠিক আছে। তাহলে ডেসিমাল রেঞ্জ অফ ইনিশিয়াল ভ্যালু দ্যাট ক্যান বি স্পেসিফাইড 128 থেকে -128 থেকে +127 পর্যন্ত আমরা জানি 8 বিটের ক্ষেত্রে এই পরিমাণ হয়, ঠিক আছে। এবং যদি এটা যদি হয় সাইন ভ্যালু হয়, আর যদি আনসাইন্ড হয় তাহলে এটা 0 থেকে 255 পর্যন্ত নাম্বারকে আমরা এখানে স্টোর করতে পারবো, এই যে 8 বিটে অর্থাৎ 1 বাইটে, আমরা এটা জানি মোটামুটি। এরপরে হলো ভেরিয়েবল ওয়ার্ড ভেরিয়েবল। ওয়ার্ড ভেরিয়েবল এখানে আমাদের ডিফাইন ওয়ার্ড, এখানে ওয়ার্ড মানে হলো 16 বিট, ঠিক আছে। আমরা 2 বাইট 8 বিট 8 বিট করে 2 বাইট আমরা এখানে এটা বরাদ্দ করব। ওয়ার্ড WRD এখানে -2 কে আমরা এখানে 16 বিটের মধ্যে বরাদ্দ করছি, অর্থাৎ 2 বাইটের মধ্যে বরাদ্দ করছি, ঠিক আছে। তো সেম জিনিস আমাদের সি প্রোগ্রামিং এ যেটা দেখছি এটা হলো সেম। এক্ষেত্রেও আমরা যদি সাইন ভ্যালু ব্যবহার করি, যেমন এখানে -2 আছে, এটা একটা সাইন ভ্যালু, ঠিক আছে। সাইন ভ্যালুর ক্ষেত্রে সর্বোচ্চ 32,768 -32,768 থেকে +32,767 পর্যন্ত সংখ্যাকে স্টোর করতে পারবো। যদি আনসাইন করে তাহলে সর্বোচ্চ এত থেকে এত পর্যন্ত আমরা এটাকে স্টোর করতে পারবো এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব অ্যারে। সি প্রোগ্রামিং এ যেরকম আমরা অ্যারে দেখছিলাম, আমাদের মোটামুটি এই কি বলে এটাকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ক্ষেত্রেও
আমরা এই অ্যারের ব্যবহার আমরা দেখতে পাই। অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমাদের এখানে অ্যারের নাম লিখতে হবে। যেমন এখানে একটা বি অ্যারে আমরা আন্ডারস্কোর অ্যারে লিখে দিলাম। এরপরে আমাদের প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য মেমরি কত ডিফাইন বাইট মানে 8 বিট করে রাখছি। এরপরে আমি এখানে ভ্যালুগুলো আমি ইনসার্ট করছি, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুগুলো এখানে তিনটে ভ্যালু রাখা আছে 10 হেক্স, 20 হেক্স এবং 30 হেক্স। এই সবগুলো ভ্যালুই আমাদের অ্যারেতে থাকবে। কিভাবে থাকবে? অ্যারের যে অ্যাড্রেস অর্থাৎ যে লোকেশনে সে এটা রাখছে, প্রথম যে অ্যাড্রেসটা সে প্রথম অ্যাড্রেসে সে 10 রাখবে। যেমন ধরো মনে করি যে মেমোরিতে এই এই ভ্যালুগুলো রাখা এই অ্যারেটা ডিক্লেয়ার করা আছে, সেই মেমোরির প্রথম অ্যাড্রেসটা হলো 200 হেক্স। মনে করি এটা যে কোনো ডিভাইস টু ডিভাইস পার্থক্য হতে পারে, ঠিক আছে? 200 হেক্স মনে করি তাহলে 200 হেক্সের মধ্যে সে রাখবে হলো 10H এই ভ্যালুটাকে। পরবর্তী ভ্যালুটা এই 20H থাকবে তার মধ্যে, যেহেতু এখানে ডিফাইন্ড বাইট অর্থাৎ 8 বিট করে, সুতরাং তার পরবর্তী লোকেশনটা হবে 201H। 201H লোকেশনে সে রাখবে হলো 20 এবং তারপরে আবার সে এখানে এক বাড়াবে 202। তার পরবর্তী ভ্যালুটা সে যেমন এই 30 ভ্যালুটা সে রাখবে হলো এই জায়গায়, এটা থাকবে 202H মেমোরি লোকেশনে, ঠিক আছে? কিন্তু এখানে বাইট ডিক্লেয়ার না করে যদি ওয়ার্ড ডিক্লেয়ার করতাম তাহলে এই মেমোরি অ্যাড্রেসটা 2 করে বাড়তো, কারণ ওয়ার্ড মানে কত 2 বাইট করে, ঠিক আছে? বাইট মানে হলো 1 বাইট আর ওয়ার্ড মানে হলো 2 বাইট। এই কারণে মেমোরি লোকেশনে তখন 2 করে বাড়বে। যেমন নিচের एग्जांपलটা দেখি, এই एग्जांपलটা বেশি চলে গেল। আচ্ছা এই एग्जांपल, আচ্ছা আমি দেখতেছি এটা আমার মাউসের একটু প্রবলেম। আচ্ছা আমি ধীরে ধীরে যাই, ঠিক আছে? এগুলো আমরা দেখছি, এগুলো করা হয়েছে, এগুলো করা হয়েছে, এগুলো সবই করা হয়েছে। এগুলো করা হয়েছে। ভেরিয়েবল আমরা দেখতেছিলাম, এই ডিফাইন বাইট, এগুলো ডিফাইন ওয়ার্ড, এগুলো দেখা হয়েছে, ঠিক আছে? এই যে আমাদের এই অ্যারে, এই যে আমরা এই অ্যারেতে আসি, এই যে দেখো এখানে যদি আমি ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে? এই যে ডিফাইন ওয়ার্ড ইউজ করি, আর এখানে আমি স্টোর করতেছি এই ভ্যালুগুলো 1 2 3 4, এগুলো সব ডেসিমেল ভ্যালু, কারণ যেহেতু এখানে কিছু লেখা নাই, তাহলে বাই ডিফল্ট সে ডেসিমেল ধরে নিচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম লোকেশনে মনে করি এটার অ্যাড্রেস হলো 0300H। এই অ্যাড্রেসটা ভেরি করতে পারে, এখানে ধরা বাঁধা কোনো ই নাই। এখানে একটা এইচ হতে হবে, এখানে একটা এইচ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে দেখো প্রথম অ্যাড্রেসে আসবে কত 1000 ডেসিমেল ভ্যালু আসতেছে। সেকেন্ড অ্যাড্রেস দেখো এখানে কিন্তু 2 করে বাড়তেছে, কারণ কি এখানে ওয়ার্ড আছে, এই ওয়ার্ড বলছিলাম 2 বাইট করে করে যাবে। তাহলে প্রথম অ্যাড্রেস তারপরে অ্যাড্রেস মিলে হলো একটা, এই 1000 থাকবে। তারপরে হলো এখানে 0302, দেখো এখানে কিন্তু 03301 নাই, কারণ কি এখানে 0300 এবং 0301 এই দুইটা মিলেই এই 1000 সেভ হয়ে আছে। পরবর্তীতে 0302 তে আছে এবং 0303 তে এই দুইটা অ্যাড্রেস মিলে সেভ হয়ে থাকবে হলো এই 40 ডেসিমেল, ঠিক আছে? তারপরে 0304 এবং 0305 এই দুইটা মিলে সেভ হয়ে থাকবে হলো এইটা 29887 ডেসিমেল। পরবর্তীতে 0306 এবং 0307 মিলে সেভ হয়ে থাকবে হলো এই 329 ডেসিমেল। বুঝতে পারছো তো? মানে এখানে ওয়ার্ড থাকা মানে 2 বাইট করে যাবে, অর্থাৎ 16 বিট করে যাবে, 2 বাইট করে যাবে। এই জন্য মেমোরি অ্যাড্রেসে, যেহেতু মেমোরি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রত্যেকটা সেলের মেমোরি হলো 8 বিট করে, মেমোরি প্রত্যেকটা সেল হলো 8 বিট করে, সেহেতু 16 বিট মানে হলো দুইটা মেমোরি চলে গেছে এখানে, ঠিক আছে? এই জন্য এখানে 2 করে বাড়ছে। ওকে, আমরা তাহলে মোটামুটি এটা দেখলাম। এরপরে হাই অ্যান্ড লো বাইটস অফ ওয়ার্ড। আচ্ছা এটা দেখি হাই অ্যান্ড লো বাইটস অফ এ ওয়ার্ড। আচ্ছা মনে করো এখানে আমি এখানে একটা মেমোরি লোকেশন দিলাম ওয়ার্ড 1 এবং তার জন্য এখানে আমি ডিফাইন ওয়ার্ড অর্থাৎ 16 বিট অর্থাৎ 2 বাইট সেট করলাম, আর এখানে আমি ডাটা রাখলাম হলো 1234 হেক্সাডেসিমেল, ঠিক আছে?
এক্ষেত্রে এটা কি 8 বিট করে, অর্থাৎ অর্থাৎ 2 বাইট। প্রথম বাইটকে বলা হবে আমাদের ফার্স্ট যে বাইট কন্টেন্টটা, সেটা হলো আমাদের যেমন ধরো এখানে 1234, এই 1234 এর মধ্যে এই 12 অংশটা সেভ হবে হলো আমাদের হায়ার কি বলে বাইটে, এবং 34 অংশটা সেভ হবে আমাদের লোয়ার বাইটে। ঠিক আছে, 1234 অংশটা হবে লোয়ার বাইটে, অর্থাৎ হায়ার 8 বিটে সেভ হবে হলো আমাদের 12 অংশটা, এবং 34 অংশটা সেভ হবে আমাদের লোয়ার 8 বিটে। ঠিক আছে, এই কারণে দি লো বাইট অফ ওয়ার্ড 1 কন্টেইন 34, অর্থাৎ লোয়ার অংশটা 34 থাকে, এবং হাই বাইট কন্টেইন 12, এবং 12টা রাখে হলো হাই বাইট। ঠিক আছে, দি লো বাইট হ্যাজ সিম্বলিক অ্যাড্রেস ওয়ার্ড 1, লো বাইটের ক্ষেত্রে সিম্বলিক অ্যাড্রেস হলো ওয়ার্ড 1, এবং হাই বাইটের ক্ষেত্রে সিম্বলিক অ্যাড্রেস হলো ওয়ার্ড 1 প্লাস 1। ওই যে বলছি এখানে প্লাস 1 হবে, যেমন এখানে আমি বলছিলাম যে 0302 প্লাস 0303 হবে। ঠিক আছে, যে এক করে বাইরে যায়, এটা হলো আমাদের হায়ার বাইটের জন্য এই অ্যাড্রেসের সাথে এক করে যোগ হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের 16 বিটে কিছু রাখলে প্রথম 8 বিট তা হলো আমাদের লোয়ার বাইট, তারপরে 8 বিট হায়ার বাইট। লোয়ার বাইটে থাকবে হলো লোয়ার পোর্শন ভ্যালু অর্থাৎ 34, হায়ার বাইটে থাকবে হলো হায়ার পোর্শন অর্থাৎ প্রথম দুটোর অংশ 12, অর্থাৎ বাকি 8 বিটে থাকবে প্রথম পোর্শন হাই বাইটে, হায়ার বাইটে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখি ক্যারেক্টার স্ট্রিং। আচ্ছা, কোন একটা ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা এখানে এইভাবে ডিফাইন করতে পারি যে, মনে করো এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা একটা ক্যারেক্টার স্ট্রিং। ঠিক আছে, এটা হলো ডিফাইন বাইট, 8 বিট করে রাখছে, অর্থাৎ 1 বাইট করে রাখছে। এখানে আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে এবিসি একটা সেভ করলাম। তাহলে এবিসি যদি সেভ করি, এইটা কিভাবে সেভ হবে? এর অর্থ হলো যে এটা একটা অ্যারেতে সেভ হবে। ঠিক আছে, এই অ্যারেটা এমন ভাবে থাকবে যে প্রথম 8 বিটের মধ্যে থাকবে এ এর মান, পরের 8 বিটে থাকবে বি এর মান, পরের 8 বিটে থাকবে সি এর মান। কি মান থাকবে? আস্কি ভ্যালু থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম 8 বিটে থাকবে হলো এ এর আস্কি ভ্যালু 41, পরের 8 বিটে থাকবে হলো বি এর আস্কি ভ্যালু 42, পরের 8 বিটে থাকবে হলো সি এর আস্কি ভ্যালু 43 হেক্সাডেসিমাল। ঠিক আছে, সুতরাং আমরা এটাকে যেমন সিঙ্গেল কোটেশনের মধ্যে এবিসি করে লিখতে পারি, অথবা সরাসরি এই আস্কি ভ্যালু দিয়েও আমরা ডিফাইন করতে পারি। আচ্ছা, পরের एग्जांपलটা দেখি। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ঠিক আছে, এটা একটা স্ট্রিং ভেরিয়েবল হ্যালো, তারপরে এটা একটা স্ট্রিং, তারপরে আমাদের 0AH এবং 0DH, এবং এখানে একটা ডলার সাইন চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা স্ট্রিং আমি সেভ করছি। এখানে খেয়াল করে দেখো, এইটাও একই ভাবে সেভ হবে। একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে আমাদের এইচ এর জন্য আস্কি ভ্যালু, ই এর জন্য, এল এর জন্য, এল এর জন্য, ও এর জন্য, তারপর 0OH, এটা এটা ডলারের জন্য আস্কি ভ্যালু, প্রত্যেকটাই এইভাবে আমাদের অ্যারেতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যারেতে এইভাবে আমাদের সেভ হয়ে যাবে। প্রথম মেমোরি লোকেশনে থাকবে এটা, দ্বিতীয় মেমোরি লোকেশনে, তৃতীয় মেমোরি লোকেশনে এটা, চতুর্থ মেমোরি লোকেশনে এটা, পঞ্চম মেমোরি লোকেশনে এটা, ষষ্ঠ মেমোরি, সপ্তম, অষ্টম এটা। এই ক্ষেত্রে এই দুইটা সংখ্যা কি? এই দুইটা সংখ্যা হলো, একটা হলো আমাদের নিউ লাইন এবং ক্যারিয়ার রিটার্ন। এই 0AH এবং 0DH এই দুইটা হলো নিউ লাইন এবং ক্যারিয়ার রিটার্নের আমাদের কি বলে এটাকে, দুইটা মানে কিবোর্ডের দুইটা বাটন, নিউ লাইন এবং ক্যারিয়ার রিটার্ন, এই দুইটা বাটনের আমাদের আস্কি ভ্যালু হলো আমাদের এটা। ঠিক আছে, আমরা সামনে দেখব 0AH, এটা হলো আমাদের মূলত হলো সরি নিউ লাইন বলতে লাইন ফিট বা নিউ লাইন, এটা লাইন ফিটের আস্কি ভ্যালু, এবং 0DH এটা মূলত হলো ক্যারিয়ার রিটার্নের আস্কি ভ্যালু। ঠিক আছে, নিউ লাইন এবং ক্যারিয়ার রিটার্ন জিনিসটা কি? জিনিসটা হলো ক্যারিয়ার রিটার্ন জিনিসটা হলো কার্সারটা আবার প্রথমে চলে আসবে। ধরো কার্সারটা হয়ে গেছে, এখানে একটা লাইন লিখলাম, পরবর্তীতে আবার এখানে চলে আসবে। ঠিক আছে, কার্সার, এটা হলো আমাদের হলো ক্যারিয়ার রিটার্ন। আর নিউ লাইন জিনিসটা কি বা লাইন ফিট জিনিসটা কি? এক ঘর নিচে চলে আসবে, এক ঘর নিচে। ঠিক আছে, এক ঘর। আমরা এন্টার চাপে যে কাজটা করি মাইক্রোসফট ওয়ার্ডে, ঠিক আছে, এন্টার চাপলে কি হয়? নিচে চলে আসে না? ঠিক আছে, ওইটা আর কি। ঠিক আছে, ওইটা হলো আমাদের এই লাইন ফিট বা নিউ লাইন। ওকে ওকে, এরপরে আমরা দেখি নেমড কনস্ট্যান্ট।
সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেমন কিছু ধরনের কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এই কনস্ট্যান্ট ডিক্লারেশন হয়। এই কনস্ট্যান্টকে আমরা ইকিউইউ এই এই ইনস্ট্রাকশনের মাধ্যমে প্রকাশ করি। যেমন ধরে এখানে একটা নাম ইকিউইউ, তারপরে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যালু। যেমন এখানে আমি দিলাম কি এলএফ, ঠিক আছে, এলএফ নামক লাইন ফিট, ধরো এলএফ মানে এলএফ যে কোনো একটা নাম আর কি, যদু মধু পদু যে কোনো নাম দিতে পারো, এলএফ, তারপরে ই কিউ ইউ এখানে দিলাম। এর অর্থ হলো এটা একটা কনস্ট্যান্ট। এখানে দেখো 0 এটা এটা লাইন ফিটের আজকে হলো 0 লাইন ফিটের আজকে হলো। অর্থাৎ এখন যদি আমি প্রোগ্রামে 0 এর জায়গায় খালি এলএফ লিখি, তাহলে সে বুঝে ফেলবে সে লাইন ফিট চাইছে। কনস্ট্যান্ট ব্যবহারের এটা সুবিধা, আমার আর আজকে ভ্যালুগুলো মনে রাখার দরকার নাই। আমি এলএফ ব্যবহার করলেই সে বুঝে ফেলবে যে প্রোগ্রামের মধ্যে সে আমার এখানে লাইন ফিট চাইছে, ঠিক আছে। এইভাবে আমরা বুঝতে পারবো। আমরা দেখি এখানে নিচে দেখি, এই যে এখানে যেমন ধরো এখানে ডিএল রেজিস্টারের মধ্যে 0AH রাখলাম, এটার বদলে আমি লিখতে পারি ডিএল রেজিস্টারের মধ্যে এলএফ রাখলাম, একই কথা, এটা আর এটা সেম জিনিস, ঠিক আছে। কারণ কিছুক্ষণ আগে আমি এলএফটারে ডিক্লেয়ার করে দিচ্ছি, এলএফটারে ডিক্লেয়ার করে দিচ্ছি যেটা হলো 0AH, তাহলে 0AH রাখা যে কথা এলএফ রাখা সেম জিনিস, ঠিক আছে। এই কনস্ট্যান্টটা যে কোনো স্ট্রিংও হইতে পারে, ঠিক আছে। এটা যে শুধুমাত্র যে সংখ্যা হবে তা না। যেমন ধরো এখানে আমি বলতে পারি যে একটা নেম দিলাম, কনস্ট্যান্টের নাম PROM পিটি, প্রম্পট একটা নাম দিছি। এখানে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি ইকিউ দিয়ে, আর এখানে একটা স্ট্রিং লিখছি টাইপ ইউ নেম। এখন প্রোগ্রামে যে জায়গায় আমি প্রম্পট লিখবো সেই জায়গায় অটোমেটিক্যালি টাইপ ইউ নেম এসে বলবে, ঠিক আছে। যেমন ধরো উদাহরণ হিসেবে বলা যায় যে এখানে এই লাইনটা যে কাজটা করতেছে এই লাইনটা সেম কাজ করতেছে, এই দুটো সেম জিনিস। কারণ এখানে টাইপ ইউর নেম না নিয়ে PROMT লিখে দিছি, প্রম্পট লিখে দিছি। প্রম্পট মানেই হলো টাইপ ইউর নেম, ঠিক আছে। এটা একটা কনস্ট্যান্ট ডিক্লারেশন হয়েছে। আচ্ছা, এটা নো মেমোরি ইজ অ্যালাউড ফর ইকুই নেমস এর জন্য। আচ্ছা, যাই হোক, এটা ইন্টারনাল বিষয়। আমরা এখন পরবর্তী ইনস্ট্রাকশনে আমাদের চলে যাই, ঠিক আছে। এ ফিউ বেসিক ইনস্ট্রাকশন। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের যেরকম কিছু ধরনের ইনস্ট্রাকশন ছিল যেগুলো দিয়ে আমরা সাধারণত বিভিন্ন অপারেশন সম্পন্ন করতাম, যেমন একটা বিষয় বলতে হলো যে প্রিন্টএফ, স্ক্যানএফ, তারপর আমরা সিআরপি ইউজ করছিলাম। বেশ কিছু ইনস্ট্রাকশন, ফর লুপের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ব্যবহার করছি, অ্যাজ ইফ, তাই না, ডো হোয়াইল, এই ধরনের বেশ কিছু ইনস্ট্রাকশন আমরা ব্যবহার করছি। আমরা এর ক্ষেত্রে প্লাস মাইনাস, অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে প্লাস সাইন মাইনাস সাইন এই ধরনের বিষয়গুলো ব্যবহার করছি, মাল্টিপ্লিকেশন সাইন ব্যবহার করছি, ঠিক আছে, এসকিউআরটি ফাংশন ব্যবহার করছি। তো এই সমস্ত কাজগুলো দিয়ে আমরা সিতে আমরা প্রোগ্রাম করছি। ঠিক সেইভাবে আমাদের এই কি বলে এটাকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদের কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এই ইনস্ট্রাকশনের অসংখ্য বেশ কিছু ইনস্ট্রাকশন আছে, তবে এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি সেগুলো নিয়ে এখানে আমি কথা বলব। যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন হলো মুভ ইনস্ট্রাকশন এবং এক্সচেঞ্জ ইনস্ট্রাকশন, ঠিক আছে। এই মুভ ইনস্ট্রাকশনটা নিয়ে আসি। এই মুভ ইনস্ট্রাকশনটা কি? মুভ ইনস্ট্রাকশনটা মূলত হলো এর দুইটা অংশ থাকে, একটা হলো ডেস্টিনেশন, সোর্স। এই ইনস্ট্রাকশনের কাজটা হলো এই সোর্সে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা ডেস্টিনেশনে কপি করা, ঠিক আছে। অর্থাৎ ডেস্টিনেশনের ভ্যালু যেটা আগে থেকেই ছিল সেটা ওভাররাইট হয়ে যাবে, সোর্সের ভ্যালুটা ডেস্টিনেশনে চলে আসবে, কিন্তু সোর্সটা আনচেঞ্জ থাকবে। সোর্স আনচেঞ্জ থাকবে কিন্তু ডেস্টিনেশন ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ সোর্সের ভ্যালু ডেস্টিনেশন চলে আসবে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় মুভ AX, ওয়ার্ড 1 একটা মেমোরি লোকেশন, AX একটা রেজিস্টার। তাহলে ওয়ার্ড 1 মেমোরি লোকেশনের যে ভ্যালুটা আছে সেইটা AX রেজিস্টারে কপি হয়ে যাবে, কিন্তু ওয়ার্ড 1 আনচেঞ্জ থাকবে। AX আনচেঞ্জ না, সে ওয়ার্ড 1 এর ভ্যালুটাই AX এ কপি হয়ে যাবে, আগের যে মানটা ছিল AX এর সেটা ডিলিট হয়ে যাবে, সেটা মুছে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের এই মুভ ইনস্ট্রাকশনের আমাদের কাজ। তবে এই মুভ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের বা যে কোনো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এই মুভ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বেশ কিছু রুলস আছে, এটা একটু দেখি। লিগ্যাল কম্বিনেশন অফ অপারেন্টস অফ মুভ এন্ড এক্সচেঞ্জ অপারেশন আমরা দেখি, সেটা হলো এই যে
সোর্স হিসেবে আমরা যদি এই যে সোর্স হিসেবে আমরা যদি জেনারেল রেজিস্টার ব্যবহার করি ডেস্টিনেশন হিসেবে, তাহলে আমি জেনারেল রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার এবং মেমোরি লোকেশন সবগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু কোনো কনস্ট্যান্ট ব্যবহার করতে পারবো না। এই সেগমেন্ট রেজিস্টার হিসেবে যদি আমি সোর্স হিসেবে যদি সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করতে পারি, তাহলে ডেস্টিনেশন হিসেবে আমরা এই জেনারেল রেজিস্টার ব্যবহার করতে পারবো, কিন্তু সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করতে পারবো না। অর্থাৎ সেগমেন্ট রেজিস্টার টু সেগমেন্ট রেজিস্টার কোনো কিছু মুভ করা যাবে না, ঠিক আছে। কিন্তু সেগমেন্ট রেজিস্টার থেকে মেমোরি লোকেশনও মুভ করতে পারবো, আমি জেনারেল রেজিস্টারও মুভ করতে পারবো। আবার মেমোরি লোকেশন থেকে আমি জেনারেল রেজিস্টারও কপি করতে পারবো, আমি এই সেগমেন্ট রেজিস্টারও কপি করতে পারবো, কিন্তু মেমোরি টু মেমোরি কপি করা যাবে না। অর্থাৎ ওয়ার্ড 1 থেকে ওয়ার্ড 2, অর্থাৎ যে কোনো ভেরিয়েবল থেকে আরেক ভেরিয়েবলে কপি করা যাবে না। সোজা কথা শেষ। ভেরিয়েবল টু ভেরিয়েবল কপি করতে গেলে প্রথমে একটা রেজিস্টারে রাখতে হবে, ওই রেজিস্টার থেকে কপি করে আরেক ভেরিয়েবল রাখতে হবে। মনে করো এ ভেরিয়েবলে কোনো একটা সংখ্যা রাখছি, এ ভেরিয়েবল থেকে আমাকে প্রথমে কোনো একটা রেজিস্টারে রাখতে হবে, তারপর ওই রেজিস্টার থেকে আবার বি ভেরিয়েবল রাখতে হবে। সরাসরি এ থেকে বি তে রাখা যাবে না। অর্থাৎ মেমোরি লোকেশন টু মেমোরি লোকেশন কোনো কিছু কপি করা যায় না, মুভ ইনস্ট্রাকশন কাজ করে না। কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ক্ষেত্রে সরাসরি আমি রেজিস্টার, জেনারেল রেজিস্টারও রাখতে পারবো, সরাসরি মেমোরি লোকেশন রাখতে পারবো, কিন্তু সরাসরি আমি সেগমেন্ট রেজিস্টার রাখতে পারবো না। সেগমেন্ট রেজিস্টার কোনটা আমরা জানি, মাইক্রোপ্রসেসরে সেগমেন্ট রেজিস্টার হলো আমাদের স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, যেগুলো আমরা এই মাইক্রোপ্রসেসরে স্ট্রাকচার করানোর সময় পড়াইছিলাম, ঠিক আছে। ওগুলোকে সরাসরি আমি কপি করতে পারবো না, যে কোনো একটা কনস্ট্যান্ট হলো। এগুলোকে কপি করতে গেলে আমাকে প্রথমে জেনারেল রেজিস্টার রাখতে হবে, এই জেনারেল রেজিস্টার থেকে সেগমেন্ট রেজিস্টারে কপি করতে হবে, ঠিক আছে। এই চারটা অনুযায়ী, এই চারটা আমরা মনে রাখবো, এই চার্ট অনুযায়ী আমরা এই মুভ ইনস্ট্রাকশন কোথায় কোথায় ভ্যালিড, কোথায় কোথায় ভ্যালিড না, এই জিনিসটা আমরা মনে রাখবো। কোনো একটা পরীক্ষায় যদি আসে এই ইনস্ট্রাকশনটা ভ্যালিড থাকে ইনভ্যালিড, তাহলে যেটা তোমরা এটাকে ধরতে পারো, ঠিক আছে। এরপর আমরা দেখবো এক্সচেঞ্জ ইনস্ট্রাকশন। এক্সচেঞ্জ জিনিসটা হলো অদল বদল করা, জাস্ট হলো দুইটা ইনস্ট্রাকশনকে অদল বদল করা। অর্থাৎ এর আগে আমরা কি দেখছিলাম, মুভ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, মুভ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখছিলাম সোর্স থেকে ডেস্টিনেশনে কপি হয়, ঠিক আছে, সোর্স আনচেঞ্জ থাকে। কিন্তু এই এক্সচেঞ্জ অপারেশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, দুইটাই চেঞ্জ হয়ে যায়। সোর্স থেকে ডেস্টিনেশনে কপি হয়, ডেস্টিনেশন থেকে সোর্সে হয়। অর্থাৎ সোর্সের ভ্যালু ডেস্টিনেশনে যাবে আর ডেস্টিনেশনের ভ্যালু সোর্সে যাবে, দুইটার মধ্যে এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। দুইটার মধ্যে এক্সচেঞ্জ হবে, ডেস্টিনেশন এবং সোর্সের ভ্যালুর মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটাও আমাদের এই ক্যাটাগরি, আরো কিছু রেস্ট্রিকশন আছে। এই জেনারেল রেজিস্টার থেকে জেনারেল রেজিস্টার মেমোরি লোকেশনেও এক্সচেঞ্জ হয়, কিন্তু মেমোরি লোকেশন থেকে মেমোরি লোকেশন এক্সচেঞ্জ হয় না। প্রথমে জেনারেল লোকেশনে রাখতে হবে, তারপরে মেমোরি লোকেশনে যাইতে হবে, ঠিক আছে। সরাসরি মেমোরি টু মেমোরি এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে। এটা হলো আমাদের এক্সচেঞ্জ অপারেশন, ঠিক আছে। এই যে রেস্ট্রিকশন অফ মুভ এন্ড এক্সচেঞ্জ অপারেশন, যে জিনিসটা আমি আলোচনা করলাম এতক্ষণ, ওইটাই রেস্ট্রিকশন অফ মুভ এন্ড এক্সচেঞ্জ অপারেশন। এই যে এখানে কোনটা লিগ্যাল কোনটা ইললিগ্যাল, ঠিক আছে। মাউসটা আসলে আমার স্ক্রল বাটনটা খারাপ হয়ে আমি দ্রুত দেখতে পারতেছি না। আচ্ছা, এই যে এই যে দেখো, এটা ইললিগ্যাল। এই যে ওয়ার্ড টু ওয়ার্ড, ওয়ার্ড 1 টু ওয়ার্ড 2, অর্থাৎ মেমোরি টু মেমোরি লোকেশনে মুভ করছে, এই জন্য এটা ইললিগ্যাল, ঠিক আছে। এটাকে লিগ্যাল বানাইতে গেলে আমাদের এইভাবে লিখতে হবে, প্রথমে রেজিস্টার রাখতে হবে, এরপরে রেজিস্টার থেকে ওয়ার্ড 1 এ রাখতে হবে, ওয়ার্ড 2 থেকে এটা এইভাবে এটাকে আমার কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে আমরা যাই অ্যাড, সাব, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এই কয়টা ইনস্ট্রাকশন নিয়ে এখন আমরা দেখি। এগুলো মোটামুটি আমাদের যোগ, বিয়োগ, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। আমরা যেমন সিতে পড়ছি আই প্লাস প্লাস, মাইনাস মাইনাস পড়ছি না, আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, এটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সোজা কথা। আর অ্যাড সাব হলো, অ্যাড হলো প্লাস সাইন, এ প্লাস বি, আমরা সিতে যেরকম করছি এখানে আমাদের অ্যাড দিয়ে করতে হবে। তো অ্যাড, এখানে যেমন ধরো অ্যাড ডেস্টিনেশন সোর্স, অ্যাড ডেস্টিনেশন সোর্স, এর মানে হলো ডেস্টিনেশনের যে ভ্যালুটা আছে, এই সোর্সের ভ্যালুটা এই ডেস্টিনেশনে ওই ভ্যালুর সাথে যোগ হয়ে যোগফলটা ডেস্টিনেশনে সেভ হয়ে যাবে। সাবের ক্ষেত্রে এই ডেস্টিনেশনে যে ভ্যালুটা আছে, সোর্স ভ্যালুটা এই ডেস্টিনেশনের ভ্যালু থেকে বিয়োগ হবে, বিয়োগ হয়ে বিয়োগ ফলটা আমার এই ডেস্টিনেশনে সেভ হয়ে যাবে। যেমন এখানে বলি ওয়ার্ড 1, এই ওয়ার্ড 1 এর যে ভ্যালুটা আছে, এ এক্স এর যে ভ্যালুটা আছে, এর সাথে ওয়ার্ড 1 এর ভ্যালুটা যোগ হবে, যোগ হয়ে
যোগফল ওয়ার্ড 1 এ সেভ হবে, এটা ডেস্টিনেশন। সাবের ক্ষেত্রে ax থেকে tx বাদ যাবে, ax থেকে dx বাদ দিয়ে বিয়োগফলটা ax এ সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যাড এবং এই সাব ইনস্ট্রাকশন। এই অ্যাড এবং সাব ইনস্ট্রাকশনের কিছু রেস্ট্রিকশন আছে। এটাতে সোর্স হিসেবে জেনারেল রেজিস্টার ইউজ করলে এটা ডেস্টিনেশন হিসেবে জেনারেল রেজিস্টার, মেমোরি লোকেশন দুইটাই ব্যবহার করা যায়, কিন্তু মেমোরি লোকেশন সোর্স হিসেবে ব্যবহার করলে জেনারেল রেজিস্টার ব্যবহার করা যাবে, মেমোরি লোকেশন টু মেমোরি লোকেশনে যোগ বিয়োগ করা যাবে না, অর্থাৎ ওয়ার্ড 1 টু ওয়ার্ড 2 যোগ বিয়োগ করা যাবে না। কনস্ট্যান্টের সাথে যে কোনো জেনারেল রেজিস্টার, মেমোরি লোকেশন সব জায়গাতেই কনস্ট্যান্ট ভ্যালু যোগ বিয়োগ করা যায়। যেমন 1 2 3 4 5 এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, যেগুলো কোনো মেমোরি না, সেগুলো সরাসরি এইভাবে যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখব ইনক্রিমেন্ট। যেমন এটা এটা এই ক্ষেত্রে বলতে পারি অ্যাড অপারেশন করছে দুইটা মেমোরি লোকেশন, এই জন্য এটা ইলিগাল। এটাকে লিগ্যাল করার জন্য এই প্রসিডিউর ফলো করতে হবে, প্রথমে রেজিস্টার, তারপরে আমাদের এটাকে কপি করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমাদের একটা মাত্র অপারেন্ট ব্যবহার করা হয়, সেটা হলো ডেস্টিনেশন। ডিক্রিমেন্টের ক্ষেত্রেও আমাদের একটা মাত্র কিবোর্ড অপারেন্ট ব্যবহার করা হয়, সেটা হলো ডেস্টিনেশন। এখানে ইনক্রিমেন্ট ডেস্টিনেশন মানে হলো ডেস্টিনেশনের যে ভ্যালুটা আছে তার সাথে এক যোগ হবে, আর ডিক্রিমেন্ট ডেস্টিনেশন মানে হলো ডেস্টিনেশনের যে ভ্যালুটা আছে তার সাথে এক বিয়োগ হবে। এক্সাম্পল হিসেবে বলা যায় ইনক্রিমেন্ট ওয়ার্ড 1, আইএনসি ওয়ার্ড 1, এর মানে হলো এই ওয়ার্ড 1 এর যে ভ্যালুটা স্টোর হয়ে আছে তার সাথে এক যোগ হবে। আর এখানে ডিক্রিমেন্ট বাইট 1 মানে হলো বাইট 1 এর যে ভ্যালুটা আছে তার থেকে এক বিয়োগ হবে। এরপরে আমরা নেগেটিভ, ঠিক আছে, এনইজি নেগেটিভ ইনস্ট্রাকশনটা দেখি। এই নেগেটিভ ইনস্ট্রাকশন কিভাবে কাজ করতেছে। এই এনইজি এটা সাধারণত কোনো কিছুকে নেগেটিভ করতে বা নেগেট করতে ব্যবহার করা হয়, অর্থাৎ প্লাসকে মাইনাস, মাইনাসকে প্লাস করতে ব্যবহার করা হয়। যেমন ধরো এটাকে আমরা দেখতে পারি এনইজি ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনের যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা সে মাইনাস করে ফেলবে। কিভাবে মাইনাস করবে? টুয়াইস কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট করে সে এটাকে মাইনাস করে ফেলবে, ঠিক আছে। এটা হলো এর কাজ, এই নেগেটিভ ইনস্ট্রাকশনের সেটা কাজ, ঠিক আছে। এই ডেস্টিনেশন হিসেবে আমাদের রেজিস্টারও হইতে পারে, মেমোরি লোকেশনও হইতে পারে। ডেস্টিনেশন হিসেবে মেমোরি রেজিস্টার বা মেমোরি লোকেশন যে কোনোটাই আমাদের হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন যে টাইপ এগ্রিমেন্ট অফ অপারেন্ট আমরা এখানে দেখি, এখানে বেশ কিছু এক্সাম্পল দেখাইছে। যেমন এটা আমাদের বলছে ইললিগাল, ঠিক আছে, মুভ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, সেটা হলো দুইটা অপারেন্টের মধ্যে সিমিলারিটি থাকতে হবে। অর্থাৎ প্রথমটা যদি 8 বাইটের থাকে, 8 বিটের থাকে, পরেরটা 8 বিট, অর্থাৎ 1 বাইট থাকলে 1 বাইট হবে, 2 বাইট থাকলে সোর্স ডেস্টিনেশন দুইটাই 2 বাইট হতে হবে। সোর্সকে দিলাম হলো 16 2 বাইট আর ডেস্টিনেশন দিলাম 1 বাইট, এটা হবে না। এই ধরনের অপারেশন ইললিগাল। যেমন এই এক্সাম্পলে বলা যায় এখানে মুভ অপারেশন করা আছে, যদিও এই দেখে মনে হইতেছে ভ্যালিড, কারণ এক্স একটা রেজিস্টার আর বাইট 1 এটা একটা মেমোরি লোকেশন। তার মেমোরি লোকেশনের সাথে তো রেজিস্টারের ক্ষেত্রে মুভ অপারেশন হয়, এটা তো ভ্যালিডই। কিন্তু এখানে সমস্যা কোনটা? সমস্যা হলো এখানে এক্স রেজিস্টার আছে, এক্স রেজিস্টার হলো 16 বিট অর্থাৎ 2 বাইটের, আর বাইট 1 এর মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশন হলো আমার 8 বিটের, অর্থাৎ 1 বাইটের। 1 বাইটের সাথে 2 বাইটের এক্সচেঞ্জ হয় না, 1 বাইটের সাথে 2 বাইটের অপারেশন হয় না, যে কারণে এটা ইললিগাল। এটা কখন লিগ্যাল হবে? যদি এখানে এক্স রেজিস্টার না ব্যবহার করে আমি এইচ ব্যবহার করি। কারণ এইচটা কি? এইচ হলো 1 বাইটের অর্থাৎ 8 বিটের। তাহলে এইচ এর সাথে আমি যদি এখন আমি এইভাবে ব্যবহার করি তাহলে এটা ভ্যালিড। এখানে যদি আমি এইচ দিতাম তাহলে এটা ভ্যালিড ছিল, ঠিক আছে। এইভাবে ব্যবহার করলে এটা এই ভ্যালিড। তবে একটা বিষয়, সেটা হলো স্ট্রিং এর ক্ষেত্রে এটা কোনো পার্থক্য হয় না। স্ট্রিং এর ক্ষেত্রে কেন পার্থক্য হয় না? কারণ হলো যেমন ধরো এখানে স্ট্রিং ব্যবহার করছি, যে কোটেশনের মধ্যে এ রাখছি। স্ট্রিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, যদি এখানে 1 বাইট থাকে তাহলে এর যে আস্কি ভ্যালু সেটা 1 বাইটে সেভ হবে। এখানে যদি 16 বাইট থাকে, 2 বাইট থাকে অর্থাৎ 16 বিট থাকে, তাহলে এর যে আস্কি ভ্যালু সেটা এই 16 এর মধ্যে সেভ হবে, অর্থাৎ
প্রথমগুলো 00, পরের গুলাতে যায় সেভ হবে, ঠিক আছে? এই কারণে এই ক্ষেত্রে সমস্যা হয় না। যেমন যেমন ধরো প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে এখানে 41x সেভ হবে, যে এই এক্সাম্পলে যেহেতু এখানে 1 বাইট এই কারণে 41, কিন্তু পরেরটা যেহেতু এটা 2 বাইট এই কারণে পরেরটা সেভ হবে 0041h, ঠিক আছে? এই কারণে সাধারণত স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে এই এই জিনিসটা কোনো একটা ম্যাটার করে না যে দুইটা আমাদের অপারেন্ড সেম হইতে হবে, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু স্ট্রিং অপারেশন ছাড়া নরমাল নিউমেরিক কোনো ভ্যালু অন্য কোনো ভ্যালু অপারেট করতে গেলে অর্থাৎ যে কোনো সংখ্যা রাখা আছে 8 বিট 16 বিটের মধ্যে এক্সচেঞ্জ কোনো ধরনের অপারেশন হয় না, 16-16তে হইতে হবে বা 8-8 হইতে হবে, ঠিক আছে? এটাই হলো আমাদের টাইপ এগ্রিমেন্ট অফ অপারেন্ড। আচ্ছা, এখন আমরা দেখব ট্রান্সলেশন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা কি করছি, লিখছি হলো এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু এ। এর অর্থ কি? এর অর্থ হলো এ এর ভ্যালু বি তে চলে আসা, এটা কিন্তু ইকুয়াল না। সি তে আমরা কি লিখছি, এইভাবে যখন লিখছি এর মানে হলো এ এর ভ্যালু বি তে রাখা, তাই না? এটা আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখবো, মুভ ইনস্ট্রাকশন দিয়ে। মুভ এর ভ্যালু প্রথমে, যেহেতু মেমোরি টু মেমোরি, এটা কি এ একটা মেমোরি লোকেশন, এটা একটা মেমোরি লোকেশন, কারণ এটা ভেরিয়েবল। ভেরিয়েবল টু ভেরিয়েবল যেহেতু কোনো ধরনের মুভ ইনস্ট্রাকশন হয় না, সেহেতু প্রথমে আমাদের এ এই রেজিস্টারে রাখতে হবে, একটা রেজিস্টারে রাখতে হবে, এরপরে এই রেজিস্টার থেকে বিতে রাখতে হবে মোডে, মুভ ইনস্ট্রাকশন ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, পরের অপারেশনের ক্ষেত্রে আমরা যাই। আচ্ছা, সি তে এই ধরনের অপারেশন আমাদের কি বুঝাইতো? সি এর ক্ষেত্রে এই ধরনের অপারেশন আমরা বুঝতাম যে 5 থেকে এর ভ্যালু বিয়োগ করার পর বিয়োগ ফলটাকে এ তে রাখা, তাই না? সি এর ক্ষেত্রে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বুঝতাম 5 থেকে এর ভ্যালু বিয়োগ করার পর এই বিয়োগ ফলটাকে এ তে রাখা। এই জিনিসটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখব? তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো 5 থেকে এর ভ্যালু বাদ দিব। এই কারণে আমরা যে কাজটা করব সেটা হলো মুভ ইনস্ট্রাকশন ইউজ করব, ঠিক আছে? প্রথমে 5 এর মানটা পুরো একটা রেজিস্টারে রাখবো, তাহলে 5ax এর মধ্যে রাখলাম, ঠিক আছে? এখন ax থেকে a বাদ দিব, অর্থাৎ এই 5 থেকে a বাদ যাব, তাহলে তাহলে সাব, সাব মানে হলো sub মানে হলো বিয়োগফল, সাব ax a, তাহলে ax থেকে a বাদ গেল, অর্থাৎ 5 থেকে a বাদ গেল। এরপর এখন এটা মানে কি, এটা এই বিয়োগফলটা কি ax এ রাখছে সে, সাব অপারেশন কি, এখান থেকে এটা বাদ দিয়ে বিয়োগফলটাকে ax এ রাখবে, তাহলে ax এর মধ্যে এখন কি আছে, 5 - a আছে। এখন মুভ ইনস্ট্রাকশন দিয়ে ax এর মানটা a তে রাখবে, তাহলে এই 5 - এটা a এর মধ্যে ইনসার্ট হয়ে গেল। ক্লিয়ার? এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারতাম। প্রথমে আমরা এটাকে নেগেট করে নিলাম, অর্থাৎ -a বানাই নিলাম, প্লাস এটাকে -a বানাই নিলাম। এরপর আমি এই 5 এর সাথে a যোগ করে নিলাম, a যোগ 5, ঠিক আছে? তাহলে কি হবে, 5 - a হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে করতে পারতাম। এরপর ইনস্ট্রাকশনটা আমরা দেখি a ইকুয়াল টু b মাইনাস 2 ইন্টু a, তাহলে 2 এর সাথে a গুণ করতে হবে, 2 এর সাথে a গুণ করে গুণফলটাকে b থেকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেটাকে a তে রাখতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে আমি এই b এর ভ্যালুটাকে ax এ রাখলাম, ঠিক আছে? তাহলে ax থেকে a কে দুইবার বাদ দিব, তাই না? b মাইনাস a, b মাইনাস a মানে কত, b মাইনাস টুয়াইস a, ঠিক আছে? এইভাবে সাব সাব করে আমরা এটাকে আমরা অন্য কোন ইনস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন এমইউএল দিয়েও করতে পারতাম, যেহেতু এমইউএল এখন আমরা পড়ি নাই এখন পর্যন্ত, আমরা ওগুলোতে আমরা যাচ্ছি না, ঠিক আছে? আমরা এইভাবে আমরা এটাকে করতে পারতাম, ঠিক আছে? তাহলে এরপরে আমাদের এই সাবের ভ্যালুটাকে আমি এতে রেখে দিলাম, তাহলে এটা আমার হয়ে গেল। আচ্ছা, এরপরে প্রোগ্রাম স্ট্রাকচার। আচ্ছা, প্রোগ্রাম স্ট্রাকচার। আচ্ছা, সি তে প্রোগ্রাম, আচ্ছা এতক্ষণ তো আমরা এগুলো শিখলাম মোটামুটি, এখন আমরা একটা প্রোগ্রাম তৈরি করা শিখব, ঠিক আছে? একটা প্রোগ্রাম সাজানো শিখব। সি তে যখন আমরা প্রোগ্রাম করছি তখন আমরা কি করছি, প্রথমে আমরা লিখছি হলো হেডার ফাংশন ডিক্লেয়ার করছি, হ্যাশ ইনক্লুড, তাই না, dio.h হেডার ফাংশন ডিক্লেয়ার করছি, তারপরে math.h, এইভাবে আমরা কি একটা হেডার ফাংশন ডিক্লেয়ার করছি, তাই না, হ্যাশ ইনক্লুড দিয়ে হেডার ফাংশন ডিক্লেয়ার করছি না। তারপরে কি করছি, তারপরে আমি একটা মেইন ফাংশন কল করছি,
মেইন ফাংশন কল করার পরে আমি এরপর একটা এই যে একটা প্যাটার্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এই যে একটা প্যাটার্ন, এগুলোকে এটা একটা প্রোগ্রাম স্ট্রাকচার, অর্থাৎ সিতে একটা নির্দিষ্ট স্ট্রাকচারে প্রোগ্রামকে সাজাইতে হয়। ঠিক আছে, এরপরে যদি কোনো ফাংশন ইউজ করতাম, এই ফাংশনগুলোকে আমরা ওইভাবে ডিফাইন করতাম। তো সিতে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে যেমন প্রোগ্রামকে সাজাইছি, ঠিক সেম ভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেরও একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, একটা নির্দিষ্ট মডেল আছে। ঠিক আছে, সেই স্ট্রাকচারে এই প্রোগ্রামটাকে সাজাইতে হবে। সর্বপ্রথম আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ যে জিনিসটা করতে হবে, তার আগে বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ সাধারণত আমাদের এখানে এই বইয়ে তারা রেফারেন্স ইউজ করছে মাইক্রোসফট ম্যাক্রো অ্যাসেম্বলার, তারা ব্যবহার করছে ভার্সন 5 কে তারা ব্যবহার করছে। ঠিক আছে, আমরা সাধারণত ইমুলেটর দিয়ে আমাদের ল্যাবগুলোতে সাধারণত আমাদের এই অ্যাসেম্বলি প্রোগ্রামটা করি। ঠিক আছে, যাই হোক, এখন আমরা এই প্রোগ্রামকে সাজানোর জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো মেমোরি মডেল। মেমোরি মডেল ডিফাইন করতে হবে। এন্ড হোয়াট ইজ মেমোরি মডেল? মেমোরি মডেল জিনিসটা কি? ঠিক আছে, আচ্ছা, এটা মূলত কোন একটা প্রোগ্রামের কোড এবং ডাটার সাইজ, ঠিক আছে, অর্থাৎ দি সাইজ অফ কোড এন্ড ডাটা এ প্রোগ্রাম ক্যান হ্যাভ ইজ ডিটারমাইন্ড বাই স্পেসিফাইং এ মেমোরি মডেল ইউজিং ডট মডেল ডিরেক্টিভ। ডট মডেল দ্বারা আমরা সাধারণত ওই কোনো একটা প্রোগ্রামের কোডের এবং ডাটার সাইজ ডিফাইন করি। কিভাবে ডিফাইন করি? আমরা এখানে বেশ কিছু মডেল দেখি। এইভাবে এটা হলো স্ট্রাকচার, ডট মডেল, তারপরে লিখতে হয় মেমোরি মডেল। মেমোরি মডেলটা লিখতে হয়। ঠিক আছে, মেমোরি মডেলের এর একটা নাম। ঠিক আছে, এটা আমাদের দিতে হবে। তবে ডট মডেল, এরপর হলো আমাদের মেমোরি মডেল। ঠিক আছে, এইভাবে আমাদের এটাকে দিতে হয়। এখন এই মেমোরি মডেলটা কয় ধরনের হতে পারে? এখানে ডট মডেল লেখার পরে এখানে মেমোরি মডেল হিসেবে এই নামগুলো ব্যবহার করা হয়। এই নামগুলো ব্যবহার করা হয়। প্রথমে হলো আমাদের আসে মডেল স্মল। স্মল মডেল মানে কি? যদি কোনো প্রোগ্রামের ক্ষেত্রে কোড এক সেগমেন্টের হয় এবং ডাটাও একটা সেগমেন্টের হয়, অর্থাৎ কোড এবং ডাটার একটা সেগমেন্ট, একটা সেগমেন্টের মধ্যেই আমি কোড এবং ডাটা রেখে দিচ্ছি। ঠিক আছে, কোন একটা সেগমেন্টের মধ্যে, একটা মাত্র সেগমেন্টের মধ্যে কোড এবং ডাটা আছে, তাহলে এটাকে বলা হয় স্মল। সাধারণত আমরা আমাদের যে প্রোগ্রামগুলো আমরা এখন দেখব এগুলো হলো সব সাইজে স্মল। তো তবে স্মলের ক্ষেত্রে একটা বিষয় হলো কি, সেটা হলো আচ্ছা, ডট মডেল ডেরিভেটিভ শুড কাম বিফোর এনি সেগমেন্ট। এই ডট মডেলটা যে সবার প্রথমে উল্লেখ করতে হবে, এই ডট মডেলটাকে সবার প্রথমে, ডট মডেল স্মল, এটা হলো আমাদের সর্বপ্রথম উল্লেখ করতে হবে। এরপর মিডিয়াম কোনটা? মিডিয়াম হলো আমাদের কোড আছে হলো একাধিক সেগমেন্টে কিন্তু ডাটা আছে একটা সেগমেন্টে। এরপর আছে কম্প্যাক্ট। কম্প্যাক্ট হলো কোড আছে হলো আমাদের একটা সেগমেন্টে কিন্তু ডাটা আছে একাধিক সেগমেন্টে। লার্জ মডেল কোনটা? লার্জ হলো কোড একাধিক সেগমেন্টে আছে এবং ডাটাও একাধিক সেগমেন্টে আছে। কোন এরে 64 কিলোবাইটের বেশি না। ঠিক আছে, কোন এরের সাইজ যদি 64 কিলোবাইটের বেশি না থাকে তাহলে এটা লার্জ। আর হিউজ হলো কোডও একাধিক সেগমেন্টে আছে, ডাটাও একাধিক সেগমেন্টে আছে কিন্তু এরে 64 কিলোবাইটের বেশি, এটা হলো লার্জ, হিউজ। ঠিক আছে, এই মডেলগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করবো, তবে আমাদের এই বইয়ের এক্সাম্পলগুলোতে স্মলই আমরা ব্যবহার করছি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখব ডাটা সেগমেন্ট। কোন একটা মডেলের পরে, অর্থাৎ ডট মডেল লেখার পরে আমাদের ডিফাইন করতে হবে ডাটা সেগমেন্ট। যদি ডাটা থাকে প্রোগ্রামে, ডাটা না থাকলে ডাটা সেগমেন্ট ডিফাইন করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ডাটা জিনিসটা কি? ডাটা জিনিসটা হলো কোনো প্রোগ্রামে যদি ভেরিয়েবল থাকে, কোনো প্রোগ্রামে যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, এই অর্থাৎ এগুলো যদি থাকে তাহলে আমাদের ডট ডাটা ডিফাইন করে নিতে হয়। ডট ডাটা মানে হলো ডাটা সেগমেন্ট ডিফাইন করা। ঠিক আছে, ডট ডাটা মানে হলো ডাটা সেগমেন্ট ডিফাইন করা। ঠিক আছে, এই সেগমেন্ট জিনিসটা কি? সেগমেন্ট জিনিসটা তো আমরা জানি, সেগমেন্ট রেজিস্টার। ঠিক আছে, ডাটা সেগমেন্ট মানে হলো ডাটা সেগমেন্ট ডিফাইন করা মানে হলো ওই ডাটা সেগমেন্ট অ্যাক্টিভেট করে দেওয়া। ঠিক আছে, ওই ডাটা সেগমেন্ট এখন কাজ করবে। ঠিক আছে, স্ট্যাক সেগমেন্ট ডিফাইন করা মানে হলো ওই স্ট্যাক সেগমেন্ট যেটা আছে, রেজিস্টার আছে, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, ওইটাকে অ্যাক্টিভেট করে দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, যেমন ধরো এখানে ডট ডাটা লিখতে হবে প্রোগ্রামের শুরুতে, তারপরে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ডাটা ডট ডাটার পরেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে।
যেমন যতগুলো ভেরিয়েবল আছে, যেমন এখানে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, এটা একটা স্ট্রিং ভেরিয়েবল, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে, ইকুয়েশন বলতে কি কনস্ট্যান্ট ভেরিয়েবল, ঠিক আছে, এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে দিতে হবে। এরপরে আমাদের আছে স্ট্যাক সেগমেন্ট। স্ট্যাক সেগমেন্ট সাধারণত কোনো একটা মেমোরি ব্লক, কোনো একটা পারপাসের জন্য সাধারণত পরবর্তীতে আমরা দেখবো স্ট্যাক অপারেশনগুলো, পুশ পপ অপারেশন যেগুলো আছে, আমরা এগুলো যখন দেখবো তখন দেখবো যে কোনো একটা মেমোরি ব্লককে, ঠিক আছে, আমরা বরাদ্দ করতেছি, এটা হলো স্ট্যাক। এটা সাধারণত স্ট্যাক সেগমেন্ট ডিফাইন করার জন্য আমাদের প্রথমে ডট স্ট্যাক লিখতে হয়, এরপরে স্ট্যাকের সাইজ লিখতে হয়। স্ট্যাকের সাইজগুলো সাধারণত বাইটে উল্লেখ করা থাকে, ঠিক আছে, যেমন ডট স্ট্যাক 100 হেক্সাডেসিমাল, অর্থাৎ 100 হেক্সাডেসিমাল বাইট, এতগুলো বাইটের মেমোরি সে বরাদ্দ করে নিচ্ছে স্ট্যাক সেগমেন্টের জন্য। ডট স্ট্যাক মানে হলো এত বাইটের মেমোরিকে সে বরাদ্দ করছে, ঠিক আছে, ক্লিয়ার? এটা আমরা যখন পরবর্তী অধ্যায়গুলোতে আমরা ফার্দার স্টাডি যদি করি তখন আমরা এগুলো দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব কোড সেগমেন্ট। আচ্ছা, কোড সেগমেন্ট এটা সাধারণত প্রোগ্রাম ইনস্ট্রাকশন গুলো এই কোড সেগমেন্টে থাকে, ঠিক আছে। এই কোড সেগমেন্ট গুলোতে সাধারণত প্রোগ্রাম বিভিন্ন ধরনের কি বলে ইনস্ট্রাকশন গুলো থাকে। এই কোড সেগমেন্টকে ডিফাইন করার জন্য ডট কোড তারপরে নাম দিতে হয়, ডট কোড নাম। তবে এক্ষেত্রে স্মল প্রোগ্রামের ক্ষেত্রে এই নামটা উল্লেখ করতে হয় না, ঠিক আছে, নামটা উল্লেখ করলেই বরঞ্চ এটা অ্যাসেম্বলার এরর দেখায়। তবে সাধারণত লার্জ প্রোগ্রামের ক্ষেত্রে যেগুলোতে একাধিক সেগমেন্টে কোড আছে, এক্ষেত্রে এখানে নাম উল্লেখ করে দিতে হয়, ডট কোড এখানে নাম উল্লেখ করে দিতে হয়, একাধিক সেগমেন্টের নাম, 1 নাম্বার নাম, 2 নাম্বার নাম, ঠিক আছে। তো স্মল প্রোগ্রাম যেখানে মাত্র একটা মাত্রই কোড সেগমেন্ট আছে, একটা মাত্র সেগমেন্ট আছে, সেক্ষেত্রে নাম উল্লেখ করার প্রয়োজন নাই, ঠিক আছে। এরপরে এই ইনস্ট্রাকশন গুলো আমাদের অর্গানাইজ থাকে আমাদের প্রসিডিউর হিসেবে, ঠিক আছে, ইনস্ট্রাকশন গুলো এর ভিতরে। যেমন ধরো আমরা লিখতে পারি নেম প্রপ, নেম প্রপ, ঠিক আছে। এটা ধরো আমি যে ডট কোড লিখলাম, লেখার পরে আমি এখানে একটা প্রসিডিউর ডিক্লেয়ার করলাম, নাম দিলাম, এই প্রসিডিউরের নাম দিলাম হলো নেম, ঠিক আছে, নেম। আর এই প্রপ হলো এর ইনস্ট্রাকশন, এই প্রসিডিউর ইনস্ট্রাকশন। এরপরে প্রসিডিউর গুলো লিখবো, এখানে আমি প্রোগ্রামের প্রসিডিউর যা যা আছে এই করতে হবে এগুলো লিখবো। এরপরে আমাদের নেম এন্ড এনপি, এনপি মানে হলো আমাদের এই প্রসিডিউরটা ক্লোজ হয়ে গেল, ঠিক আছে, এই প্রসিডিউর ক্লোজ। অন্য প্রসিডিউর থাকলে সে এখন এক্সিকিউট করবে, ঠিক আছে, ইএনডিপি মানে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটার এক্সাম্পল দেখি, এইভাবে লিখতে হবে। যেমন ধরো ডট কোড, তারপরে মেইন প্রসিডিউর, মেইন ফাংশন আমরা লিখতাম না, মেইন ফাংশন লিখতাম না আমাদের সি প্রোগ্রামিং এ, এরকম হলো মেইন প্রসিডিউর। এরপরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তারপরে মেইন এনপি, ঠিক আছে, ওই প্রসিডিউর শেষ। অন্য প্রসিডিউর বা অন্য ফাংশন থাকলে এরপরে শুরু হবে, ঠিক আছে, এইভাবে এটা কন্টিনিউ হয়, ঠিক আছে। এখন এতক্ষণ আমরা যা যা দেখলাম সবগুলোকে একত্রে যদি আমরা দেখি, তাহলে যে কোনো একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর শুরুতে প্রথমে আমাদের ডট মডেল স্মল, অর্থাৎ আমাদের ডিফাইন করে নিতে হবে মেমোরি মডেল। আমরা স্মল, যেহেতু মডেলটা স্মল আমি লিখে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের স্ট্যাক সেগমেন্ট ডিক্লেয়ার করতে হবে, যেহেতু এই স্ট্যাক সেগমেন্ট ডট স্ট্যাক, ঠিক আছে। আমি এরপরে স্ট্যাকের সাইজ, যদি স্ট্যাক থাকে, না থাকলে নাই, ঠিক আছে। তারপর ডট ডাটা, যদি ডাটা থাকে, না থাকলে নাই, ঠিক আছে। এরপরে ডট কোড, কোড তো থাকবে, ঠিক আছে, কোড তো থাকবে, এটা লিখতেই হবে, ঠিক আছে। এরপরে আমাদের ডট কোডের পরে আমাদের এই শুরু হয়ে যাবে মেইন ফাংশন, অর্থাৎ মেইন প্রসিডিউর শুরু হয়ে গেল, এটা হলো আমাদের মেইন প্রসিডিউর, ঠিক আছে। একাধিক প্রসিডিউর থাকলে আলাদা প্রসিডিউর পরে, এরপরে আমাদের লিখবো মেইন ইএনপি, ঠিক আছে, শেষ, এই প্রসিডিউর শেষ। এরপরে এন্ড মেইন, এরপরে আমাদের এই মেইন ফাংশনটা যেটা আমাদের মেইন প্রসিডিউর সেটাকে আমরা এন্ড করে দিলাম, এন্ড মেইন, ঠিক আছে, শেষ হয়ে গেল, ওকে। আচ্ছা, এই তাহলে লাস্ট লাইনটা কি, এটা আমাদের হলো এন্ড ডিরেক্টিভ, ঠিক আছে। এটা অবশ্যই এখানে এন্ড ডিরেক্টিভ থাকতে হবে, এটা ফলোড বাই নেম অফ দ্য মেইন প্রসিডিউর, এই মেইন প্রসিডিউরটাকে সে টার্মিনেট করে দিল এই লাস্ট লাইনটা দিয়ে, ওকে।
আচ্ছা, তাহলে এটা হলো আমাদের যে কোনো ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং লেখার মডেল। এইভাবেই আমাদের এই মডেলগুলো সাজাতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব ইনপুট অ্যান্ড আউটপুট ইনস্ট্রাকশন। ইনপুট অ্যান্ড আউটপুট ইনস্ট্রাকশন। এখন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি করছি? ইনপুটের জন্য ইউজ করছি স্ক্যানএফ ফাংশন, আউটপুটের জন্য আমরা ইউজ করছি কি প্রিন্টএফ ফাংশন। স্ক্যানএফ, প্রিন্টএফ, কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজ করছি কি স্ক্যানএফ ফাংশন, আর আউটপুট নেওয়ার জন্য ইউজ করছি কি ডিসপ্লে করার জন্য প্রিন্টএফ ফাংশন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের এই কাজগুলো করে হলো ইনপুট এবং আউটপুট ইনস্ট্রাকশন, ইন্টারাপ্ট ফাংশন, আইএনটি নামক একটা ফাংশন আছে, ইন্টারাপ্ট ফাংশন এই কাজটা হলো করে। ঠিক আছে, এখন ইনপুট আউটপুট সার্ভিসটা, there are two categories of input output service routines. এই ইনপুট আউটপুট যে সার্ভিসটা দেয় এটা সাধারণত দুইটা ক্যাটাগরি হতে পারে। একটা হলো যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা বায়াস রুটিন। ঠিক আছে, এই বায়াস রুটিনের মাধ্যমে, আর একটা হলো ডস রুটিন। ঠিক আছে, ডসের মাধ্যমে। ঠিক আছে, ডস অপারেটিং সিস্টেম যেটা আমরা বলতে ডিস্ক অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই কাজটা হতে পারে, অথবা বায়াসের মাধ্যমেও এই কাজটা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই যে ফাংশনটা ইউজ করতেছে ইন্টারাপ্ট ফাংশন, এই ইন্টারাপ্ট ফাংশন অপারেট করতেছে আমাদের কার হেল্প নিয়ে? হয় বায়াসের হেল্প নিয়ে, আর একটা ডসের হেল্প নিয়ে। ঠিক আছে, তো আমরা এই প্রত্যেকটা ইন্টারাপ্ট ফাংশন যেটা আমরা ইউজ করছি, এই ইন্টারাপ্ট ফাংশন বায়াসের জন্য কি কি আছে, ডসের জন্য কি কি আছে, এটা কিন্তু একাধিক ফাংশন। ইন্টারাপ্ট ফাংশনের আন্ডারে একাধিক ফাংশন আছে। ঠিক আছে, এই ইন্টারাপ্টের আন্ডারে এই ইনস্ট্রাকশনের, এটা ইনস্ট্রাকশন, এটা এই ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনের আন্ডারে একাধিক ফাংশন আছে, বায়োসের আন্ডারেও আছে, ডসের আন্ডারেও আছে। এই চারটা আমরা এই অ্যাপেন্ডিক্সে দেখতে পাবো। অ্যাপেন্ডিক্সে যদি যাই, আমাদের এটা 459 মনে হয় নাম্বার পেজ, আমি একটু যাই দেখি। এই যে বায়োস এন্ড ডস ইন্টারাপ্ট, 459 নাম্বার না, এই যে এটাকে আমি যদি একটু আগাই, আমার মার্কারটা ডিস্টার্ব হয়ে গেছে। এই যে বায়োস এন্ড ডস ইন্টারাপ্ট, আমরা এই ফাংশনগুলো যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো। আমি একটু মিনিমাইজ করি তাহলে একটু ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে বায়াস ইন্টারাপ্ট, এই যে বায়াস ইন্টারাপ্টের ক্ষেত্রে যে ফাংশন হলো 0h, তারপরে এক একটা ফাংশনের এক এক কাজ, এক একটা ফাংশনের আমরা এক এক কাজ। অনুরূপভাবে নিচে আমরা দেখবো ডসের ক্ষেত্রে আমরা এক একটা ফাংশনের এক একটা কাজ দেখবো। এগুলো সাধারণত সবগুলো হলো এই বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের হেল্প নিয়ে বিভিন্ন ধরনের আমাদের ইনপুট আউটপুট বিভিন্ন ধরনের কাজ আছে। আমরা যদি এটা খেয়াল করে দেখি এগুলো ডিটেলস, এই যে দিস ইনপুট আউটপুট। ঠিক আছে, আমরা এগুলো দেখবো। আচ্ছা, যাই হোক, এগুলো অ্যাপেন্ডিক্সে তোমরা দেখলেই পারবা, এগুলো আমি আর যাই না। আমি আমাদের যেখানে যা যা লাগবে আমি শুধু ওইটুকু দেখাই দিই। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ইন্টারাপ্ট ফাংশন, ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন, এটাকে আমরা ব্যবহার করছি এখানে। এটা ব্যবহার করার জন্য আমাদের আইএনটি, এটা হলো ইনস্ট্রাকশন, এরপরে ইন্টারাপ্ট নাম্বার। এই ইন্টারাপ্ট নাম্বারের উপর ডিপেন্ড করে কাজের ধরন চেঞ্জ হয়। ঠিক আছে, আমরা এখানে আমি ডস ব্যবহার করব, ডস ইন্টারাপ্ট ব্যবহার করব, রুটিন ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব আইএনটি 21h, এই 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 ফাংশনটা ব্যবহার করব আইএনটি 21h। সাধারণত কোনো কিছু ইনপুট নেওয়া বা ডিসপ্লে করার জন্য এই 21h ফাংশনটা ব্যবহার করা হয়। আইএনটি 21h এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হলো ইনস্ট্রাকশন, এটা হলো আমাদের ফাংশন। ঠিক আছে, তবে এখানে একটা বিষয় বলি যে এটা কিভাবে কাজ করে। সাধারণত এখানে আমাদের কি বলে এটাকে, কি বলে, আমরা
এই ফাংশন যে নাম্বার ইন্টারাপ্ট নাম্বার, ঠিক আছে, এটা হলো আমাদের 21H। আমাদের এটা এখন আমাদের এটাকে আমি কি কাজ করাইতে চাইতেছি, ঠিক আছে, এই ইনস্ট্রাকশনটা দিয়ে IN21H দিয়ে আমি কি কাজ করাইতে চাইতেছি এটা ডিপেন্ড করে হলো ফাংশন নাম্বারের উপরে। এই ফাংশন নাম্বারগুলোকে AH রেজিস্টারের মধ্যে সেভ করতে হয়। AH রেজিস্টারের মধ্যে সেভ না করলে আমাদের ওই ফাংশন অ্যাক্টিভেট হয় না, ঠিক আছে। অর্থাৎ ফাংশন নাম্বারটা AH রেজিস্টারের মধ্যে সেভ করতে হবে। সেভ করে আমাদের এটাকে অ্যাক্টিভেট করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ইনপুট যে নিব, যদি ইনপুট নেই, ইনপুটের জন্য ইনপুট ভ্যালুগুলো একটা রেজিস্টারে সেভ হবে। যদি আউটপুট দেখায় অর্থাৎ ডিসপ্লে করি, তাহলে যা ডিসপ্লে করাইতে চাই সেই ভ্যালুটা আরেকটা রেজিস্টারে আমাদের সেভ করতে হবে। কিভাবে করব আমরা একটু নিচে দেখি। এই যে ফাংশন নাম্বার, যদি ফাংশন নাম্বার হিসেবে 1 ব্যবহার করি অর্থাৎ AH রেজিস্টারের মধ্যে 1 রাখি, তাহলে সে সিঙ্গেল কি ইনপুট দিবে, অর্থাৎ একটা ভ্যালু সে একটা ডিজিট সে ইনপুট দিবে কিবোর্ড থেকে। ফাংশন নাম্বার হিসেবে যদি 2 ব্যবহার করি, তাহলে আমাদের সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দেখাবে, অর্থাৎ ডিসপ্লে করবে হলো সিঙ্গেল ক্যারেক্টার। ফাংশন নাম্বার হিসেবে যদি 9 ব্যবহার করি, ঠিক আছে, তাহলে আমাদের যে কাজটা করবে সেটা হলো ক্যারেক্টার স্ট্রিং আউটপুট, অর্থাৎ আউটপুটে একটা ক্যারেক্টার স্ট্রিং দেখাবে, অর্থাৎ একটা লাইন বা একটা সেন্টেন্স দেখাবে, ঠিক আছে। এরকম ভাবে অসংখ্য ফাংশন আছে, ফাংশন নাম্বার আছে। এটা আমরা দেখব অ্যাপেন্ডিক্সে। আমরা যদি অ্যাপেন্ডিক্স সি দেখি, তাহলে এই ইন্টারাপ্ট 21 এর জন্য কি কি ফাংশন নাম্বার আছে, ওই ফাংশন নাম্বারের কাজ কি, এরকম অসংখ্য ফাংশন নাম্বার আছে, আমরা সেখান থেকে দেখতে পাবো। তো আমরা প্রথমে ফাংশন 1 দেখি, ঠিক আছে। ফাংশন নাম্বার 1 এটা হলো সিঙ্গেল কি ইনপুট। এই সিঙ্গেল কি ইনপুটের জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই ফাংশন নাম্বারটাকে AH রেজিস্টারে রাখতে হবে। রাখার পর এরপর কিবোর্ড থেকে একটা ইনপুট দিব, কিবোর্ড থেকে যেটা ইনপুট দিব সেটা AL রেজিস্টারে সেভ হয়ে যাবে, অটোমেটিক AL রেজিস্টারে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটা আমরা কিভাবে করব, এই ইনস্ট্রাকশন লিখে মুভ AH1 অর্থাৎ AH এর মধ্যে 1 রাখলাম। 1 রাখার মানে কি, মানে হলো আমাদের ফাংশন নাম্বার AH এ রাখা শেষ। এখন এটা চালাইলে, এই ইনস্ট্রাকশনটা রান করলে আমাদের কিবোর্ড থেকে একটা ইনপুট দিবে, কার্সার এসে ওয়েট করবে, কিবোর্ডে চাপবো, একটা ইনপুট চলে যাবে AL রেজিস্টারের মধ্যে, ঠিক আছে। এটা হলো এর কাজ। এরপরে কাজটা কি, ফাংশন নাম্বার 2 এর কাজ, একটা ক্যারেক্টার স্ট্রিং আউটপুট, ঠিক আছে। একটা ক্যারেক্টার স্ট্রিং আউটপুট আমি দেখ দিব, কিভাবে দিব, সরি, একটা ক্যারেক্টার আউটপুট দিব, সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট। কিভাবে দিব, আমি AH এর মধ্যে 2 রাখবো। AH এর মধ্যে 2 রাখলে, ফাংশন নাম্বার 2 রাখলে আমাদের আউটপুট সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর আমি কি আউটপুট দেখাইতে চাই, অর্থাৎ কোন ক্যারেক্টার আউটপুটে দেখাইতে চাই আর ডিসপ্লে করতে চাই, সেই ভ্যালুটারে DL এর মধ্যে রাখতে হবে, DL রেজিস্টারের মধ্যে রাখতে হবে। তো DL রেজিস্টারের মধ্যে আমি সেই ভ্যালুটাকে রাখবো, রাখলে আমার ডিসপ্লে করবে। এই কাজটা আমরা এইভাবে করবো। প্রথমে মুভ দিয়ে আমি AH এর মধ্যে 2 রাখলাম, তারপরে DL এর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন রাখলাম। এখন যদি আমি ইন্টারাপ্ট 21H দেই, তাহলে ডিসপ্লেতে প্রশ্নবোধক চিহ্ন দেখাবে, ক্লিয়ার, ডিসপ্লেতে প্রশ্নবোধক চিহ্ন দেখাবে। তো এই জিনিসটা আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করব প্রোগ্রামে, এই জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখো, ঠিক আছে। কিভাবে আমরা ডিসপ্লে করতেছি, AH এর মধ্যে 2 রাখলাম, তারপরে DL এর মধ্যে যা রাখবো, এখানে যদি A রাখি A দেখাবে, M রাখলে M দেখাবে, প্রশ্নবোধক চিহ্ন রাখলে প্রশ্নবোধক দেখাবে, বিস্ময়সূচক চিহ্ন রাখলে তাই দেখাবে। যেটা রাখবো এই DL এর মধ্যে ইন্টারাপ্ট INT21H দিলেই এটা ডিসপ্লে করবে, ঠিক আছে। এটাকে তখন সে ডিসপ্লে করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুধু এটা না, এর মধ্যে বেশ কিছু ক্যারেক্টার আছে যেগুলোর ASCII কোড সাধারণত ফাংশন ক্যারেক্টার, যেমন ধরো বিপ সাউন্ড, বেল সাউন্ড, ঠিক আছে, বিপ সাউন্ড দিবে। তারপরে এটার ASCII কোড 07H বা 8H, এগুলো সব হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে। এটা হলো ব্যাকস্পেসের জন্য, তারপরে এটা হলো ট্যাবের জন্য 9, এর জন্য এটা হলো লাইন ফিট বা নিউ লাইন, কিছুক্ষণ আগে বলছিলাম 0A বা 0D, কারণ হেক্সাডেসিমাল নাম্বার শুরুতে 0 বসাই দেয়, আমরা এটা জানি, 0AH এইভাবে লিখতে হয়। তো 0DH এটা হলো আমাদের ক্যারিয়াস নিউ রিটার্নের জন্য। তো এগুলো আমরা যদি এই কিবোর্ড ডিসপ্লে করতে চাই,
আমরা একটি সিস্টেমে ডিসপ্লে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা প্রোগ্রাম দেখি, একটা স্বয়ংসম্পূর্ণ একটা প্রোগ্রাম, এটা কিভাবে লেখছে এটা আমরা দেখি। এই প্রোগ্রামটার নাম কি? ইকো প্রোগ্রাম। আচ্ছা, দেখি এর কাজটা কি। এটা আমরা দেখি, এটা হলো আমাদের ইকো প্রোগ্রাম। আচ্ছা, দেখি ইকো প্রোগ্রাম কি কাজ করছে। এই যে প্রথমে প্রোগ্রাম মডেল, ডট মডেল স্মল, ডট স্টাক, স্টাক ডট কোড। আচ্ছা, এখানে আমাদের ডট ডাটা ডিফাইন করে নেই, কারণ মনে হয় ডাটার কোনো কাজ নাই, ভেরিয়েবল মনে হয় নাই, এই কারণে ডট ডাটা এখানে কিন্তু ডিফাইন করা নাই। বুঝছো? আচ্ছা, নাই। এখন আমি মেইন প্রসিডিউর শুরু করলাম, মেইন প্রস শুরু করলাম। মেইন প্রস করার পর আমি কি রাখলাম, তুমি এইচ রেজিস্টারের মধ্যে আমি 2 রাখলাম, অর্থাৎ কোনো কিছু ডিসপ্লে করতে চাইতেছি, নাহলে তো 2 রাখতাম না। এইচ এর মধ্যে 2 রাখা মানে কি, মানে কোনো কিছু ডিসপ্লে করতে চাইতেছি। এরপরে মুভ ডিএল এর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন রাখলাম। ঠিক আছে? তাহলে আমি এখানে ডিসপ্লে করলাম কি ইন্টারাপ্ট 21, এখন প্রশ্নবোধক চিহ্ন ডিসপ্লে হইল। এরপরে আমি কি করলাম, এইচ এর মধ্যে 1 রাখলাম, অর্থাৎ কোনো কিছু ইনপুট নিব কিবোর্ড থেকে। ইন্টারাপ্ট 21 কিবোর্ডে ইনপুট নিলাম। এখন কিবোর্ডে একটা বাটন চাপলে আমাদের এএল এর মধ্যে সেভ হয়ে যাবে। এখন এএল থেকে ভ্যালুটা বিএল এ নিলাম, এএল থেকে ভ্যালুটা বিএল এ নিলাম। বিএল এ নেওয়ার পর আমি কি করলাম, মুভ এইচ2, আবার কিছু একটা ডিসপ্লে করব। এখন ডিএল এর মধ্যে আমি কি ক্যারেজ রিটার্ন, ক্যারেজ রিটার্ন ডিসপ্লে করলাম। আবার আমি কি করলাম, লাইন ফিট, লাইন ফিটেরটা নিলাম, এটা লাইন ফিটের আসি বলে লাইন ফিট ডিসপ্লে করলাম, অর্থাৎ নিচের লাইনে চলে আসলো, লেখা নিচের লাইনে চলে আসলো। এখন আমি কি করলাম, এই বিএল এর ভ্যালুটা ডিএল এ নিলাম। এই যে এখানে বিএল এর যে ভ্যালু ছিল, যা ইনপুট দিছিলাম, যেটা ইনপুট নিছিলাম আমি কিবোর্ড থেকে, সেটা বিএল এ রাখছিলাম। এখন এই বিএল এর ভ্যালুটা ডিএল এ রাখলাম। রাখার পর আমি কি করব, যেহেতু এএস এর 2 রাখা আছে, সেহেতু ইন্টারাপ্ট 21 চাপলেই ডিএল এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা ডিসপ্লে করব, অর্থাৎ কিবোর্ডে যেটা নিছিলাম সেটা ডিসপ্লে করবে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত হলো আমাদের প্রোগ্রাম। এরপরে কি করলাম, এরপরে আমাদের এই চিহ্নটা দেখা, এখানে এখানে হলো এএস এর মধ্যে এখন 4CH, এএস এর মধ্যে 4CH রাখার অর্থ কি এটা একটু মনে রাখো। এটা হলো আমাদের ডসে আমি ফিরে যেতে চাইতেছি, অর্থাৎ এখন এই প্রোগ্রাম থেকে আমি বেরোতে চাইতেছি। ঠিক আছে? করে আমি ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডসকে আমি প্রোগ্রামের দায়িত্ব হ্যান্ড ওভার করতেছি। এই কাজটা করে হলো 4CH এর মাধ্যমে। এই 4CH এর মাধ্যমে ডস এক্সিট ফাংশন, এটাকে বলা হয় ডস এক্সিট ফাংশন, অর্থাৎ প্রোগ্রাম এখন অপারেটিং সিস্টেমের কাছে চলে যাবে। এই প্রোগ্রাম আর এক্সিকিউট হবে না, অপারেটিং সিস্টেম এখন সবকিছু দায়িত্ব নিয়ে নেবে। এই কারণে আমি কি করলাম, এখানে 4CH এখানে ইউজ করলাম, AAS এর মধ্যে রাখলাম। এরপর এটাকে আমি ডিসপ্লে করলাম। ঠিক আছে? এটাকে ডিসপ্লে করে দিলাম। এরপর আমি প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে? মেইন এন্ড মেইন করে প্রোগ্রাম থেকে আমি এটাকে বের করে দিলাম। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকটা প্রোগ্রামের শেষে আমাদের এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা লিখতে হবে। ঠিক আছে? কারণ প্রোগ্রাম থেকে, এই প্রোগ্রাম থেকে বের হয়ে আমাদের ডস এক্সিট ফাংশন, ডসে চলে আসতে হবে। ঠিক আছে? এই কারণে আমাদের এই লাইনটা দেখতে হবে। এই জিনিসটা আমরা এখানে দেখছি, এই যে টার্মিনেটিং এ প্রোগ্রাম। এই যে the last 2 lines in the main procedure requires some explanation. আচ্ছা, এই লাস্ট 2 লাইনটা, when a program terminates it should be return control to DOS, it should return control to DOS, এটা DOS কে কন্ট্রোল দিয়ে দিতে হয়। কোন একটা প্রোগ্রাম যখন শেষ হয় তখন সেই প্রোগ্রামের কন্ট্রোলটা DOS কে দিয়ে দিতে হবে, অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেমকে দিয়ে দিতে হয়। This can be accomplished by executing interrupt 21 ফাংশন 4CH, এই যেটা আমি বলছিলাম, এই 4CH এই ফাংশনটার মাধ্যমে ইন্টারাপ্ট 21 এর মাধ্যমে এই ডসকে আমি প্রোগ্রামের কন্ট্রোল দিয়ে দিই। এই কারণে এর নাম হলো ডস এক্সিট ফাংশন। ঠিক আছে? এটা প্রত্যেকটা প্রোগ্রামের শেষে লিখতে হয়। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। এরপর ক্রিয়েটিং এন্ড রানিং এ প্রোগ্রাম, এটা প্র্যাকটিক্যালের বিষয়, তো আমরা এই পোর্শনটুকু বাদ দিই। ঠিক আছে? এটা পোর্শনটুকু আমরা এখন আর দেখবো না। আচ্ছা, এরপর আমরা দেখব ডিসপ্লেইং এ স্ট্রিং, একটা স্ট্রিংকে কিভাবে আমরা ডিসপ্লে করব। এই যে হ্যাঁ, ফাংশন নাম্বার 9,
9 এর মাধ্যমে একটা স্ট্রিংকে ডিসপ্লে করা হয়। এটা একটু বোঝার বিষয় আছে, এই কিভাবে স্ট্রিংকে আমার ডিসপ্লে করতে হয়। আচ্ছা, এটা একটু বুঝি। দেখো, এখানে ইন্টারাপ্ট 21 ফাংশনকে ব্যবহার করছি ফাংশন নাম্বার 9 এর মাধ্যমে। ঠিক আছে, এই কাজটা করার জন্য আমরা কি করছি, এখানে দেখো আমি পুরো একটা স্ট্রিংকে যখন আমি ইউজ করব, ঠিক আছে, পুরো একটা স্ট্রিং শেষ হবে ডলার সাইনের মাধ্যমে। অর্থাৎ কোন একটা প্রোগ্রাম যখন ডলার সাইন পাবে, কোনো এখন যে মেমোরি লোকেশনে ডলার সাইন থাকবে, কম্পিউটার বুঝে নিবে যে স্ট্রিং শেষ, স্ট্রিং ওই পর্যন্তই। ঠিক আছে, অর্থাৎ দ্য স্ট্রিং মাস্ট এন্ড উইথ এ ডলার ক্যারেক্টার। এই ডলার সাইনের মাধ্যমে স্ট্রিং এর সমাপ্তি হবে। ডিএক্স এ আমরা কি রাখবো, অফসেট অ্যাড্রেস অফ স্ট্রিং, এই স্ট্রিং এর অফসেট অ্যাড্রেস রেখে দিব ডিএক্স এ, এবং এই অ্যাড্রেসটা পাইলাম, অর্থাৎ শুরুর অ্যাড্রেসটা আমি পাইলাম, এখন স্ট্রিংটা শেষ হবে বুঝবো কেমনি, শেষ হবে বুঝবো হলো ডলার সাইন পাওয়া। এই জন্য যে কোনো লেখার শেষে ডলার সাইন দিয়ে দিতে হবে। ডলার সাইন থাকা মানে হলো স্ট্রিং শেষ। যেমন এক্সাম্পল হিসেবে বলি, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এমএসজি ডিফাইন্ড বাই হ্যালো ডলার সাইন। এই ডলার সাইন মানে স্ট্রিং শেষ। ঠিক আছে, ডলার সাইন মানে হলো এর স্ট্রিং শেষ। আচ্ছা, এখন আরেকটা ফাংশন আমরা দেখব, এই স্ট্রিং ক্যারেক্টার ডিসপ্লে করার জন্য একটা ফাংশন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এলইএ ফাংশন। এটাকে বলা হয় আমাদের লোড এফেক্টিভ অ্যাড্রেস, এলইএ। ঠিক আছে, এলইএ ইনস্ট্রাকশন, লোড এফেক্টিভ অ্যাড্রেস। এর কাজটা কি আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, এর কাজটা হলো, আমরা এলই এর কাজটা দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আমরা ব্যবহার দেখি। এই যে এলইএ ডেস্টিনেশন সোর্স, সোর্স এইখানে যে মেমোরিটা থাকবে, অর্থাৎ যে লোকেশনটা থাকবে, সোর্স লোকেশনের মেমোরি অ্যাড্রেস, এটা কিন্তু ভ্যালুটা না। এতদিন আমরা কি দেখছি, ভ্যালুটা যাইতো, কিন্তু এলইএ ফাংশন লোড এফেক্টিভ অ্যাড্রেস, এই ইনস্ট্রাকশন ব্যবহারের ফলে যে জিনিসটা হবে সেটা হলো সোর্সের ভ্যালু যাবে না, কিন্তু সোর্সের ভ্যালুটা যে মেমোরিতে আছে এই মেমোরির মেমোরি অ্যাড্রেসটা ডেস্টিনেশনে কপি হবে। ক্লিয়ার? অর্থাৎ ডেস্টিনেশনে কপি হবে কোনটা, এই সোর্সের মেমোরিতে, এখানে যে মেমোরিটা আছে এই মেমোরিতে যে ভ্যালুটা আছে সেটা কপি হবে না, সেই মেমোরির যে মেমোরি অ্যাড্রেসটা আছে এই মেমোরি অ্যাড্রেসটা ডেস্টিনেশনে কপি হবে। ঠিক আছে, এই ইনস্ট্রাকশনের কাজই হলো এটা। হোয়ার ডেস্টিনেশন ইজ এ জেনারেল রেজিস্টার, এই ডেস্টিনেশনটা হবে একটা জেনারেল রেজিস্টার, এবং সোর্স ইজ এ মেমোরি লোকেশন, এবং সোর্স হিসেবে থাকবে মেমোরি লোকেশন। তাহলে কি করতেছি, ডেস্টিনেশন হিসেবে অবশ্যই একটা রেজিস্টার থাকবে এবং সোর্স হিসেবে একটা মেমোরি লোকেশন থাকবে। সোজা কথা। ঠিক আছে, ওই মেমোরি লোকেশনের মেমোরি অ্যাড্রেসটা এই ডেস্টিনেশনে কপি হবে। তাহলে দেখো, কিছুক্ষণ আগে আমি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সেটা হলো এমএসজি হ্যালো, এটা একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখন আমি যদি সোর্স হিসেবে এমএসজি লিখি, ডেস্টিনেশন হিসেবে একটা রেজিস্টার লিখি, যেমন এক্সাম্পলে এলইএ ডিএক্স এমএসজি, অর্থাৎ সোর্স হিসেবে আমি একটা এমএসজি একটা ভেরিয়েবলের মেমোরি লোকেশন লিখছি, একটা ভেরিয়েবল মানে তো মেমোরি লোকেশন, আর এখানে একটা রেজিস্টার লিখছি। তাহলে কি হবে, এই যে এর মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে, এই 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 স্ট্রিং স্ট্রিং কি বলে ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেস, প্রথম লোকেশনের যে মেমোরি অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এই রেজিস্টারে কপি হয়ে যাবে। ক্লিয়ার? এখন এই যে এই রেজিস্টারে কপি হয়ে গেল, এখন সে কি করবে আমরা একটু দেখি। আচ্ছা, এখন পুট অফসেট অ্যাড্রেস অফ ভেরিয়েবল এমার্জেন্সি টু ডিএক্স, আচ্ছা এখন রাখবে। এখন প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স, ঠিক আছে, আমাদের একটু দেখি, এটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এখন কোন একটা প্রোগ্রামে আমি যদি কি বলে কোন একটা স্ট্রিংকে ডিসপ্লে করাইতে চাই, তাহলে আমার কি লাগবে, ওই স্ট্রিংটা যে লোকেশনে আছে ওই মেমোরি অ্যাড্রেসটা লাগবে। ওই মেমোরি অ্যাড্রেসের অফসেটটা কোথায় কপি হয়েছে, ওই মেমোরি অ্যাড্রেসের অফসেটটা এলইএ এই ইনস্ট্রাকশনের মাধ্যমে ডিএক্স রেজিস্টারে কিছুক্ষণ আগে আমরা কপি করে রাখছি, অফসেটটা রাখছি।
এখন সেগমেন্ট অ্যাড্রেস লাগবে না? সেগমেন্টের একটা অ্যাড্রেস আছে না? আমরা কি জানি, যে কোনো একটা অ্যাড্রেসের লজিক্যাল অ্যাড্রেসের দুইটা অংশ থাকে, একটা হলো সেগমেন্ট আর একটা হলো অফসেট, তাই না? সেগমেন্ট থাকে কোনটা? সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টারের যে রেজিস্টার থাকে সেগমেন্ট রেজিস্টার, অর্থাৎ ডাটা থাকলে ডাটা সেগমেন্ট, কোড থাকলে কোড সেগমেন্ট, তাহলে ওই যে ডাটাগুলো আমরা রাখছি ওই ডাটার একটা ডাটা সেগমেন্টের একটা অ্যাড্রেস আছে না? ওই অ্যাড্রেসটাও লাগবে আমাদের, সেই সাথে কি লাগবে? অফসেট লাগবে। অফসেটটা কিছুক্ষণ আগে কই কপি করছি? ডিএক্স রেজিস্টারে কপি করছি, তাই না? এলইএ ফাংশন দিয়ে। তাহলে এখন দেখো, এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো যে ডাটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ ডাটা সেগমেন্টে আমার অ্যাড্রেস রাখতে হবে, অর্থাৎ ডাটা সেগমেন্টের ডাটা যে লোকেশনে আছে ওই লোকেশনের সেগমেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমার রাখতে হবে। এই অ্যাড্রেসটা আমি কিভাবে রাখবো? এই ফাংশন ব্যবহার করে রাখবো, মুভ এএক্স অ্যাড্রেস অফ ডাটা। অ্যাড্রেস অফ ডাটা মানে হলো এই ডাটা সেগমেন্টের সরি ওই এই যে সেগমেন্টে ডাটা আছে ওই সেগমেন্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এএক্স এ আসবে কপি হয়ে, এরপর এএক্স থেকে ডিএস এ চলে যাবে। ডিএস মানে হলো ডাটা সেগমেন্ট। ডাটা সেগমেন্টের অ্যাড্রেসটা আমার, অর্থাৎ সেগমেন্ট অ্যাড্রেসটা আমার ডিএস এ চলে আসলো। এই দুইটা লাইনের মাধ্যমে আমি যে কাজটা করলাম সেটা হলো আমার সেগমেন্ট রেজিস্টারকে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে? ডিএস কে ইনিশিয়ালাইজ করলাম, ডাটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করলাম। তাহলে আমাদের এই দুইটা লাইনটা প্রোগ্রামে লিখতে হবে ডাটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করতে গেলে। এই দুইটা লাইন না লিখলে আমার ওই পার্টিকুলার মেমোরি লোকেশনকে আমি ফাইন্ড আউট করতে পারবো না। এই দুইটা লাইন লেখার পরে আমার লিখতে হবে এই লাইনগুলো, অর্থাৎ এরপর আমি এটাকে অফসেট ভ্যালুটাকে আমি ডিএক্স রেজিস্টারে কপি করলাম। এরপর আমি এইচ এ 9 রাখলাম। এইচ 9 মানে কি? ওই যে ডিসপ্লে করব, আমি স্ট্রিং ডিসপ্লে করব ইন্টারাপ্ট ফাংশনের জন্য, ঠিক আছে? এরপর ইন্টারাপ্ট 21 চাপলে এখন আমার ওই হ্যালো, যেটা আমি কিছুক্ষণ আগে মেসেজে রাখছিলাম, এমএসজি ভেরিয়েবলে রাখছিলাম হ্যালো বিস্ময়সূচক চিহ্ন, ওই জিনিসটা সে ডিসপ্লে করবে। এই টোটাল প্রোগ্রামটা আমরা যদি নিচে সামারি করে দেখি তাহলে জিনিসটা দেখতে এরকম হয়, অর্থাৎ আমাদের ডট মডেল স্মল ডট স্টাক সেগমেন্ট ডিক্লেয়ার করলাম, ডট ডাটা সেগমেন্ট যেহেতু ডাটা আছে এমএসজি, এই যে এটা স্ট্রিং ডাটা, এটা লিখে নিতে হবে। ডাটা ডট ডাটার পরেই কিন্তু আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, পরে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে হবে না, এর সাথে সাথে ডট ডাটার পরেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যদি ভেরিয়েবল থাকে। তার ডট কোড, এরপরে লিখবো মেইন প্রস। এরপরে আমি এই যে এটা ডাটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করলাম, ইনিশিয়ালাইজ ডাটা সেগমেন্ট এই যে দুইটা লাইনের মাধ্যমে, ঠিক আছে? এরপরে আমি এখানে আমাদের কি বলে এই লোড ইফেক্টিভ অ্যাড্রেসের মাধ্যমে এই ইনস্ট্রাকশনের মাধ্যমে এলইএ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমাদের এই ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে আমি ডিএক্স রেজিস্টারে রাখলাম। এরপরে আমাদের এইচ কে 9 মধ্যে 9 ঢুকাইলাম এইচ এর মধ্যে, অর্থাৎ আমি স্ট্রিং ডিসপ্লে করব। এরপর ইন্টিজার 21 দিলে স্ট্রিং ডিসপ্লে শুরু হয়ে যাবে। স্ট্রিং কিভাবে খুঁজে বের করবে? সে খুঁজে বের করবে এইভাবে, এই ডিএস থেকে সেগমেন্ট অ্যাড্রেস নিবে, সেগমেন্ট রেজিস্টারের অ্যাড্রেস নিবে, ঠিক আছে? আর এই ডিএক্স থেকে সে নিবে হলো অফসেটটা। এই দুইটার কম্বিনেশনে সে তার লোকেশন একটা ফিজিক্যাল অ্যাড্রেস বানাবে। ওই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে ওই পার্টিকুলার মেমোরি লোকেশনে গিয়ে সে দেখবে যে আমার এখানে হ্যালো লেখা আছে। তো হ্যালো পর্যন্ত সে প্রিন্ট করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ডলার সাইন পাই। ডলার সাইন পাইলো প্রিন্ট করা থামাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য আমাদের আগেই বলছিলাম যে আমাদের ডসে রিটার্ন করতে হবে। এই কারণে আমাদের এইচ এর মধ্যে 4 সিরিজ রাখতে হবে। 4 সিরিজ রাখার পর আমাদের প্রসিডিউর ইন্টারাপ্ট 21 শেষ করার পর ডস এক্সিট হয়ে গেল। এরপর আমাদের মেইন এন্ড এবং এন্ড মেইন করে আমাদের প্রোগ্রাম শেষ করে দিতে হবে। আমাদের আউটপুট দেখতে কেমন হবে? আউটপুট দেখতে হবে এরকম, হ্যালো হাইফেন, ডলার সাইন আসবে না, কারণ ডলার সাইন পাওয়া মানে ইন্টারাপ্ট, অর্থাৎ স্ট্রিং শেষ, ডলার সাইন আর শো করবে না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রোগ্রাম দেখব, এই কেস কনভার্সন প্রোগ্রাম। এটা সাধারণত যে বড় হাতের অক্ষরকে ছোট হাতের বা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে পরিণত করার যে প্রোগ্রাম, এইটা আমরা একটু দেখি, ঠিক আছে, কিভাবে কাজ করছে। কেস কনভার্সন প্রোগ্রাম, ডট মডেল স্মল ডট স্টার্ট ডিক্লেয়ার করছে, ডট ডাটা আমরা এখানে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। একটা হলো এই দুইটা কনস্ট্যান্ট, একটা হলো ক্যারিয়ার্স রিটার্ন, ঠিক আছে, লাইন ফিট দিলাম,
তারপরে msg1 একটা লাইন স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, msg2 একটা স্ট্রিং ভেরিয়েবল, এটা হলো ক্যারিয়ার্স রিটার্ন প্লাস লাইন ফিট দিয়ে, অর্থাৎ নিচের লাইনে লেখাটা যাতে শো করে, এই কারণে ইন আপার কেস এটা দিলাম। তারপরে একটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা ইউজ করলাম $, এবং এখানে একটা কোশ্চেন মার্ক, ঠিক আছে, এখানে একটা কমা হবে, দুইটা। ওকে, আচ্ছা, এরপরে আমাদের ডট কোড, তারপরে মেইন প্রসিডিউর আমাদের শুরু হয়ে গেল। আচ্ছা, নন মেইন প্রসিডিউর, এরপরে আমাদের কি বলে ডাটা সেগমেন্ট থেকে আমাদের ইনিশিয়ালাইজ করলাম, ডাটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করা এই দুটো লাইনের মাধ্যমে। এরপরে আমাদের এই প্রথম মেসেজ যেটা আছে স্ট্রিং ডিসপ্লে করতে বলেছিল, এই প্রথম মেসেজ এটাকে আমি ভেরিয়েবলটাকে অ্যাড্রেসটাকে এখানে রাখলাম, তারপরে এখানে এটা 9, এটা হলো ডিসপ্লে, এখানে যেহেতু এটা 9 হবে, এটা হলো 9 অপশন, ঠিক আছে। এটা 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 ডিসপ্লে করলে কোনটা ডিসপ্লে করবে, এই লাইনটা, এন্টার এ লোয়ার কেস লেটার, এইটুকু লেখার মাধ্যমে এটা ডিসপ্লে করলো, কিছু আগে যেটা আমরা করলাম, ঠিক আছে। এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুটের কাজটা কি করব, এস এর মধ্যে 1 রাখবো, ইন্টারাপ্ট ফাংশন কল করব, কল করলে একটা ইনপুট সাম, ইনপুট কই সেভ হবে, এল এর মধ্যে সেভ হবে, ঠিক আছে, ইনপুটটা এল এর সঙ্গে সেভ হবে। এখন আমি কি করব, এল থেকে 20 বাদ দিব। কেন বাদ দিব, কারণ আপার কেস এবং লোয়ার কেস, আপার কেস এবং লোয়ার কেসের মধ্যে ব্যবধান হলো 20, কনভার্ট ইট টু আপার কেস, ঠিক আছে। লোয়ার কেস থেকে আপার কেসের মধ্যে ব্যবধান, যেমন ধরো ছোট হাতের আর বড় হাতের 41 হেক্সাডেসিমেল আর 61 হেক্সাডেসিমেল, 61 হেক্সাডেসিমেল হলো ছোট হাতের, আর 141 হেক্সাডেসিমেল হলো বড় হাতের। তাহলে ছোট হাতের এ আর বড় হাতের এর মধ্যে পার্থক্য কত, 20 হেক্সাডেসিমেল, ঠিক আছে। এই কারণে আমরা এল এর মধ্যে যেটাই চাপছি, ধরো 20 চাপছি মানে 42, তাই না, সরি, ধরো ছোট হাতের 100 চাপছি, ধরো ছোট হাতের 20 চাপছি মানে কত, 62, ঠিক আছে। তো এটার বড় হাতের বানাতে গেলে উপায় কি, 62 থেকে 20 বাদ দিতে হবে, 42 করতে হবে। এই কারণে আমরা কি করলাম, এই যে ধরো এল এর মধ্যে চাপছি হলো 62 বা ছোট হাতের, এখান থেকে 20 বাদ দিলাম, সাবের মাধ্যমে 20 বাদ দিলাম, তাহলে 42 হয়ে যাবে। এই 42টা এল এর মধ্যে সেভ হলো, কারণ এল থেকে এটা আমি ক্যারেক্টারে সেভ করলাম, ঠিক আছে, CHAR এই ভেরিয়েবলে সেভ করলাম। সেভ করার পরে আমাদের কি হয়, এই মেমোরি লোকেশন সেভ করলাম। এটা করার পরে কি হলো, এখন আমি এই CHAR এর মধ্যে কিন্তু আমার আপার কেস সেভ হয়ে গেল, লোয়ার কেস থেকে আপার কেস হয়ে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে ডিসপ্লে করব, ডিসপ্লে করার আগে আমার এই লেখাটা ডিসপ্লে করতে হবে ইন আপার কেস। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের এই ডাটা সিগন্যালকে ইনিশিয়ালাইজ, ডাটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ তো করাই আছে। এখন আমাদের আবার এই এলইএ ফাংশন ইউজ করে এটার অ্যাড্রেসটাকে ডিএক্স এ রাখতে হবে, এইচ এর মধ্যে 9 রাখতে হবে, ইন্টারাপ্ট 21 রাখতে দিতে হবে, দিলে আমাদের ওই জিনিসটা শো করবে, ইন আপার কেস লেটার এটা শো করবে। এখন আমাদের কি করতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কই গেল, হ্যাঁ এটা গেল। এখন যদি এই 21টাকে আমি যদি আবার ডিসপ্লে করাতে চাই, আবার আমি লিখতে পারি, ওরা ডিসপ্লে করে নাই, সরাসরি ডস এক্সিট করছে, ডস এক্সিট করে এখান থেকে বের হয়ে আসছে, ঠিক আছে, বের হয়ে আসছে, ঠিক আছে। যেটা আপার কেস লেটার ইট ইজ কত, এত, আচ্ছা, ক্যারেক্টার, ও এখানে এখানে বাদ দাও, এখানে কোশ্চেন মার্ক দিছে, কারণ এটা ইনিশিয়ালাইজ করি নাই, এই জন্য কোশ্চেন মার্ক, এটা দিলেও সমস্যা নেই, ঠিক আছে, এটা বাদ, এখানে জাস্ট কোশ্চেন মার্ক দিতে। আচ্ছা, তারপরে এখানে জাস্ট এক্সিট করো আর বেরিয়ে আসছে, ঠিক আছে। এই হলো টোটালটা প্রবলেম, আপার কেস থেকে লোয়ার কেস, লোয়ার কেস থেকে আপার কেসে, এটা হলো কনভার্সন, ঠিক আছে। ওকে, এই পর্যন্তই ছিল আমাদের এই অধ্যায়, ঠিক আছে। এই অধ্যায়ের খুঁটিনাটি ডিটেলস, এখানে কিছু এক্সাম্পল আছে, গ্লোসারি আছে অধ্যায়ে, কিছু এক্সারসাইজ আছে, ওকে, এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে হবে। এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলে মোটামুটি অনেক ক্লিয়ার হয়ে যাবে,
এই এক্সারসাইজগুলো যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করে নেবেন। ওকে, তাহলে আমাদের এই অধ্যায় 4 এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখব দি প্রসেসর স্ট্যাটাস এন্ড দি ফ্ল্যাগ রেজিস্টার। ইনশাআল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।